আচ্ছা, তো আমরা আজকে কথা বলবো স্ট্যাটিক্স নিয়ে বা স্থিতিবিদ্যা। স্ট্যাটিক্স বা স্থিতিবিদ্যা হচ্ছে আমাদের ম্যাথের সেকেন্ড পেপারের একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। সেকেন্ড পেপারের আমাদের ৮ এবং ৯ হচ্ছে যথাক্রমে দুইটা অধ্যায় আছে, একটা হচ্ছে স্থিতিবিদ্যা এবং গতিবিদ্যা। দুইটাকে একসাথে বলা হয় বলবিদ্যা, কিংবা ইংলিশে বলি আমরা এটাকে মেকানিক্স। হ্যাঁ, তো মেকানিক্সের মধ্যে যে স্থিতিবিদ্যা অংশটা আছে সেটার আলোচনার ভিতরে পরে স্ট্যাটিক্স আর কি অধ্যায় ৮ যেগুলো বর্ণনা করা হয়েছে, এবং অধ্যায় ৯ যেটা আছে সেটাকে আমরা কাইনেমেটিক্স কিংবা হচ্ছে ডাইনামিক্স বলতে পারি। তো আমাদের আলোচনার বিষয় হচ্ছে আজকে স্ট্যাটিক্স। স্ট্যাটিক্সের ভিতরে আমাদের চেষ্টা থাকে সেখানে ফোর্সগুলা কাজ করে, ডাইনামিক্সের ভিতরে বিভিন্ন ফোর্স কাজ করে, এইখানে বস্তুগুলার ভিতরে পরস্পর ঘষাঘষি হয়, নড়াচড়া হয়, কিন্তু দিন শেষে এই জিনিসটা আসলে স্থির থাকে যে বস্তুটা নিয়ে আমরা কথা বলতেছি, এবং ডাইনামিক্সের ক্ষেত্রে বস্তুটা স্থির থাকে না, বস্তুটা নড়াচড়া করে। এই হচ্ছে পার্থক্য। আচ্ছা, তাইলে এই হচ্ছে পার্থক্য। তাহলে আমাদের আলোচনার সুবিধার্থে এখন একদম বেসিক আমাদের ভেক্টর ক্যালকুলেশন থেকে স্টার্ট করতে হবে, তাহলে যাতে আমরা জিনিসগুলোকে ভালোভাবে বুঝতে পারি। তাহলে প্রথমত ধরে নিচ্ছি আমাদের এইখানে একটা বডি আছে এইরকম। হ্যাঁ, এই বডির উপরে বিভিন্ন ফোর্স অ্যাপ্লাই হতে পারে বিভিন্নভাবে। যেমন ধরো এর উপরে বল প্রয়োগ করা হচ্ছে ডান দিক বরাবর এই দিকে, ঠিক আছে? আচ্ছা, তাহলে বুদ্ধি করে বলো তো যে এই বলটার কথা যদি আমি তোমাকে বলি যে এটা হচ্ছে 40 নিউটন। হ্যাঁ, তাহলে 40 নিউটন এই ফোর্সের এক্স অক্ষের ধনাত্মক দিকে বল কত বা উপাংশ কত হবে? বলো বলো বলো। এক্স অক্ষের ধনাত্মক দিকে ডান দিক বরাবর ওর উপাংশ কত হবে? 40ই হবে। সে নিজে যেই বরাবর আছে, আমি যদি সেই বরাবরই তার উপাংশ জিজ্ঞেস করি, তাহলে যেই মানটা দেওয়া আছে সেই মানটাই হবে। কেমন? আচ্ছা, আর যদি আমি অন্য কোনো অ্যাঙ্গেলে বলি, ধরো এবার তোমাকে আমি জিজ্ঞেস করলাম যে এই 40-এর সাথে ধরো এইখানে 30 ডিগ্রি কোণে হেলে আছে এরকম একটা দিকে, তার উপাংশ কত হবে? ধরলাম এটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে আমাকে বুদ্ধি করে বলো এইখানে যে এই 40-এর যে 30 ডিগ্রি বরাবর এই পাশ উপাংশ, এই উপাংশটার মান কত এই সাদা অংশের? এখন তোমার নেট দুর্বল হওয়াটা কিন্তু বড় রকমের সমস্যা, ক্লাস না বোঝার এটা আর একটা কারণ হতে পারে। আচ্ছা, যেটা বলতেছিলাম যে এইখানে 40 নিউটন বল কাজ করতেছে, এবং উপরের দিকে আমি একটা ফোর্স দেখাইছি, সেই ফোর্সটা হচ্ছে এই 40 নিউটন বলের সাথে উপরের দিকে কাজ করতেছে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে। হ্যাঁ, তাহলে এটার জন্য আমার অ্যাঙ্গেলটা হবে হচ্ছে 30 ডিগ্রি। সেই কারণে সুতরাং আমরা এফ সমান লিখতে পারবো 40 কস 30। ঠিক আছে? এই জিনিসটা আমাদের ভেক্টরের ক্ষেত্রে আমরা পড়ে আসছি। ভেক্টরের ক্ষেত্রে অভিক্ষেপ কিংবা হচ্ছে কি জানি বলে আরেকটা নাম, অভিক্ষেপ অথবা কি জানি উপাংশ, এগুলো জিজ্ঞেস করা হইতো। তখন এ একটা ভেক্টর দেওয়া থাকতো, বি আর একটা ভেক্টর দেওয়া থাকতো, জিজ্ঞেস করা হইতো একটার উপরে আর একটার উপাংশ কত, তাই না? ধরলাম এখানে বি ভেক্টর দিয়ে দিছে, এখানে এ ভেক্টর দেওয়া হয়েছে, বলা হইতো যে সরি বলা হইতো যে ভেক্টর এ বরাবর ভেক্টর বি এর উপাংশ কত, তাই না? ভেক্টর এ বরাবর ভেক্টর বি এর উপাংশ কত। তাইলে যার উপরে জিজ্ঞেস করা হয়, যার উপরে ভেক্টর জিজ্ঞেস করা হয়, তার উপরে ছায়া ফেলতে হয়। কিভাবে ছায়া ফেলবো? তাহলে এখন যদি আমি এই দিক থেকে কোনো একটা লাইট সোর্স অ্যাপ্লাই করি ডান দিক বরাবর, তাহলে কি এই এ বিন্দুর উপরে ছায়া পড়বে? অবশ্যই পড়বে না। আমাকে উপর থেকে লাইট সোর্স অ্যাপ্লাই করতে হবে, তাহলে এর উপরে ছায়া পড়বে। এবং ছায়া কতটুকু অংশের উপরে পড়ে সেই জিনিসটাকে আমরা বলি হচ্ছে লম্ব অভিক্ষেপ। লম্ব অভিক্ষেপের টার্মটা কিন্তু আমাদের 9-10-এই ছিল। হ্যাঁ, ওই যে পিথাগোরাসের উপপাদ্যের জন্য একটা সূত্র ছিল না, সূক্ষ্মকোণের জন্য, ওই রকম। তাহলে দেখা যায় যে শুধুমাত্র এইটুকু অংশ দায়ী হয় কিসের জন্য? লম্ব উপাংশের জন্য, সরি, হ্যাঁ, ও লম্ব অভিক্ষেপের জন্য। বি এর লম্ব অভিক্ষেপ এ এর জন্য হচ্ছে এই সবুজ অংশটা, তাই না? এখন এই সবুজ অংশটার মান কত? এই কোণটা যদি থিটা হয়, তাহলে এই সবুজ অংশটার মান আমরা কত বলে থাকি? সবুজ অংশের মান হয় বি কস থিটা। তো ওইখানে সূত্রটা কিভাবে আসছিল? আমরা জানতাম যে এ ডট বি সমান হচ্ছে এ বি কস থিটা। সেইখানে এখন তোমার বি কস থিটার ভ্যালু লাগবে, তাইলে এই, আচ্ছা এগুলো তো ভেক্টর, এ ডট বি ইকুয়ালস টু এ বি কস থিটা, বি কস থিটার ভ্যালু লাগবে, তাহলে এ কে নিচে ভাগ করে দিলাম আমরা। তাহলে বি কস থিটা সমান হইতো তখন এ ডট বি ডিভাইডেড বাই কি জানি এ। আমি আসলে দেখাতে চাচ্ছি যে এই লম্ব অভিক্ষেপ কিংবা উপাংশের মানটা হয় হচ্ছে বি কস থিটা। সেইখানে বি কি? বি হচ্ছে যার উপাংশ বের করতেছি আমি, যার উপাংশ, এইখানে কার উপাংশ বের করতেছিলাম? 40 নিউটন বলের উপাংশ বের করতেছিলাম। তাহলে বি এর মান 40, এই যে আমাদের বি। আর কস থিটা, কস থিটা হচ্ছে যে তুমি যার উপরে কিংবা যেই বরাবর
এ বরাবর, কোশ্চেন কিন্তু দুই ভাবে থাকে, এ বরাবর উপাংশ, এ এর উপর উপাংশ, দুইটা একই কথা, এর বরাবর উপাংশ হওয়া আর এর উপরে উপাংশ হওয়া দুইটা একই কথা হবে। তাহলে আমি এখন জিজ্ঞেস করছিলাম যে এফ বরাবর বল কত, তাহলে কি করব, 40কে এবং এফ এর মধ্যে যে মধ্যবর্তী কোণ সেটা নিয়ে হিসাব করতে হবে, যেমন এদের মধ্যবর্তী কোণ কত ছিল, থিটা ছিল, সেরকম এদের মধ্যবর্তী কোণ হচ্ছে 30, তাহলে এটাকে ঠিক 30 ডিগ্রি অ্যাঙ্গেলে এই পাশে ঘুরাই দিব। বুঝতে পারলাম? আচ্ছা, ঠিক একইভাবে ধরো এবার তোমাকে আমি জিজ্ঞেস করছি যে এই নিচের দিকে একটা ফোর্স কাজ করতেছে, এটার নাম দিলাম হচ্ছে আমি পি, পি তো না, ধরলাম F2, ঠিক আছে? তাহলে আমাকে বুদ্ধি করে বলো তো F2 এর ক্যালকুলেশনটা কিরকম হবে। F2 এর জন্য F2 সমান আমরা লিখব কিভাবে লেখে, প্রথমত বি কস থিটা, এটা হচ্ছে সূত্র। বি কস থিটার মধ্যে বি জিনিসটা কি, বি হলো যার উপাংশ বের করতেছি, কার বের করতেছি, 40 নিউটনের, তাহলে 40 লিখবো, 40, তারপরে কস থিটা, কস থিটা মানে কি ছিল, কস থিটা মানে ছিল যে যা যেই যার উপাংশ এবং যার উপরে উপাংশ তাদের মধ্যবর্তী কোণ, তাহলে যার উপাংশ, কার উপাংশ, এই হলুদ রেখার উপাংশ, আর কার উপরে উপাংশ, এই পেস্ট লাইনের উপরে উপাংশ, তাহলে এই হলুদ এবং পেস্টের মধ্যবর্তী যেই ইয়াটা কি বলে কোণটা, সেটাই হবে কস থিটা হিসেবে বসবে। তাহলে কত হবে এখানে মধ্যবর্তী কোণ, কস 90 ডিগ্রিস, তাহলে এখানে আমি লিখবো কস 90, ঠিক আছে? আচ্ছা, এবার ধরো তোমাকে অন্যভাবে দিলাম, বললাম এই বরাবর একটা ফোর্স কাজ করতেছে, এটা হচ্ছে এফ নিউটন বল। হুম, এটা হচ্ছে ধরলাম এফ তো না, ধরলাম এটা হচ্ছে 20 নিউটন দেওয়া আছে, ঠিক আছে, এটা হচ্ছে 20 নিউটন। আচ্ছা, ভালো কথা, এইটার এক্স অক্ষ বরাবর একটা উপাংশ এই দিকে হয়, আর এটার ওয়াই অক্ষ বরাবর একটা উপাংশ হয় এই দিকে, ঠিক আছে? তাহলে এটাকে আমরা স্বাভাবিকভাবে কি বলে থাকি, এটার আমরা কি বলি, কি জানি, আনুভূমিক উপাংশ, আর এটাকে বলি আমরা উলম্ব উপাংশ, তাই না? এখন মোস্ট অফ দ্য টাইম আমাদেরকে কোণ দেওয়া থাকে আনুভূমিক উপাংশের সাথে কত ডিগ্রি কোণে হেলে আছে এরকম কিছু, বা আনুভূমিকের সাথে মূল বলটা কত ডিগ্রি কোণে হেলে আছে সেটা, তাহলে ধরলাম এটা হচ্ছে পি, এটা পি ধরে নিলাম, হ্যাঁ, পি, আর এইখানে একটা কোণ আছে, এই কোণটার নাম ধরলাম ধরলাম এটা হচ্ছে থিটা, এই কোণটার মান ধরলাম থিটা। তাইলে এখন আমরা তো এই জিনিসটা সম্পর্কে অভ্যস্ত জেনে যে পি এর উপর, পি এর যদি আমি উপাংশ বের করতে চাই এক্স অক্ষ বরাবর, তাহলে সেটা হবে কি পি কস থিটা, আনুভূমিক উপাংশ পি কস থিটা, এগুলো জানি, এগুলো পড়ছি তাই না? তাহলে এখানে আমরা লিখি কিভাবে, আনুভূমিক উপাংশ, আনুভূমিক না যদিও কথাটা অনুভূমিক, অনুভূমিক উপাংশ সমান লেখা যায় পি কস থিটা, ঠিক আছে? আচ্ছা, আর উলম্ব উপাংশকে কি বলি এটা তোমাকে বলতে হবে, আনমিউট করো। পি সাইন থিটা বলি, তাই না? আচ্ছা, পি সাইন থিটা আইলো কই থেকে, আমি না এতক্ষণ পড়াচ্ছিলাম যে সূত্রটা কি হবে, যে যার উপরে, মানে সরি, পি সাইন 90 না, বি কস 90 মাইনাস থিটা, আমাদের সূত্রটা ছিল এরকম, পি বি এবং হচ্ছে যেই দিক বরাবর ওয়াই অক্ষ বরাবর, এবং পি এবং ওয়াই অক্ষের মধ্যবর্তী কোণ হচ্ছে কস ইন্টু, মানে কসের ভিতরে 90 মাইনাস থিটা, তাই না? তাহলে 90 মাইনাস থিটা, হ্যাঁ, তাহলে এই cos 90 মাইনাস থিটাকে আমরা হচ্ছে ভদ্রতা করে লেখা ফেলাই পি সাইন থিটা। মনে রাখবো যে সারা জীবনে আসলে এই কসের হিসাবগুলাই ব্যবহার করতে হবে, সাইনের হিসাব এটা একটা টোটকা বুদ্ধি, মাঝে মাঝে কাজে লাগে, মাঝে মাঝে বলতেছি, যদিও বেশিরভাগ সময় আমরা এটাই ব্যবহার করতে দেখি, তো আমি বলতেছি এটা হচ্ছে মাঝে মাঝে কাজে লাগে, মোস্ট অফ দ্য টাইম আমরা কসের জন্য হিসাব করব, কস নিয়ে হিসাব করব, ঠিক আছে? আচ্ছা, এটা গেল একটা ঘটনা। এইভাবে হচ্ছে আমরা বলের দুই পাশে দুইটা উপাংশ ভাগ করা শিখলাম। আচ্ছা, আর একটা জিনিস দেখি এবার, সেটা হচ্ছে যে ফোর্স একটা অবজেক্টের উপরে বিভিন্নভাবে অ্যাপ্লাই হতে পারে। আমাদের জন্য আমরা এখানে যেগুলো করছি, আমরা এখানে ধরেই নিছি যে এটা হচ্ছে একটা মূল বিন্দু ছিল, এটা একটা মূল বিন্দু ছিল, এরকম, তাই না? এবং আমরা বেশিরভাগ সময় মূল বিন্দু থেকে বলটাকে বের হইতে দেখি, হ্যাঁ, কিরকম ব্যাপারটা, আমরা দেখি যে ফোর্স এইদিকে যাচ্ছে। তাহলে যখন এইরকম একটা জিনিসের উপরে ফোর্স অ্যাপ্লাই হয়, তখন ফোর্সটাকে আমরা এখন ওই যে কি বলে লম্ব উপাংশে ভাগ করা বলে মনে হয় এটাকে, তাই না? লম্ব উপাংশে ভাগ করা বলে। তাহলে এই এই ফোর্সটাকে আমরা তখন লম্ব উপাংশে ভাগ করি। তাহলে ওর লম্ব উপাংশে ভাগ করলে কি কি পাওয়া যায়, একটা পাওয়া যায় হচ্ছে এই দিক বরাবর উপাংশ, আর একটা পাওয়া যায় হচ্ছে এর লম্ব দিকে একটা উপাংশ, তাই না? আচ্ছা, কিন্তু ফোর্স যে সবসময় একটা অবজেক্টের উপরে এইভাবেই ক্রিয়েট করবে তেমন তো না। এইটা দেখে কি মনে হচ্ছে, এখানে একটা অবজেক্ট আছে, ফোর্স ক্রিয়েট করা হচ্ছে এইদিকে, তার মানে কি বস্তু থেকে টানা হচ্ছে বলে মনে হয় না? দেখে মনে হচ্ছে না টানতেছে এরকম? হুম,
আচ্ছা, এই ফোর্সটাকে যদি আমি এইখান থেকে না টেনে যদি ঠেলা দিতাম তাহলে কি অবস্থা হইতো? এই দিক থেকে ধরো ঠেলা হচ্ছে, তাহলে এইখানকার ওর যে উপাংশগুলো আসলে কিন্তু এইটা এবং এইটা দুইটা একইভাবে ক্রিয়া করে। দিন শেষে মানে ওই অবজেক্টের উপরে যে ইম্প্যাক্ট, সেই ইম্প্যাক্টটা সমানই থাকে, কিন্তু ভিজুয়ালাইজেশনটা ডিফারেন্ট। তখন এর উপাংশে কিভাবে ভাগ করব? এইটাকে উপাংশে ভাগ করলাম এমনি ঠিক আছে, এন থেকে একটা দিলাম এন থেকে একটা দিলাম ঠিক আছে। এইটার উপাংশে ভাগ করার জন্য কি তখন এইভাবে আর এইভাবে নিব? তখন আর এইভাবে এইভাবে নেওয়া হয় না, তখন চিত্রটা ডিফারেন্ট হবে, তখন এগুলো বাদ। তখন চিত্রটা হয় কিরকম? এখন ক্রিয়া বিন্দু তো এইখানে মূলত আগেরবার ক্রিয়া বিন্দু ছিল, এখান থেকে শুরু হইতেছে, আদি বিন্দুটাই ছিল ক্রিয়া বিন্দু, এখানে প্রান্ত বিন্দুটা হচ্ছে ক্রিয়া বিন্দু। তাহলে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষর বরাবর উপাংশগুলা ওই দিক থেকে এসে মিলিত হবে ওর সাথে। আর একটা অ্যারো নেওয়া দরকার, দেখি। আর একটা অ্যারো, তখন এই দিক বরাবর, তখন তার ওয়াই অক্ষ বরাবর উপাংশটা হবে এইরকম এবং এক্স অক্ষ বরাবর উপাংশটা হবে এইরকম দেখতে। এবং দিন শেষে দেখো এক্স অক্ষ বরাবর উপাংশটা আসলে কিন্তু এইরকমই, তাই না? ওই বরাবরই আছে, তো ইম্প্যাক্ট আসলে দিন শেষে সেমই, উপরের দিকে এটাও এইদিকেই। বুঝতে পারলাম? তাহলে একটু আগে যে চিত্রটা আঁকছিলাম আর এখন যে চিত্রটা আঁকছি দুইটা সেম হবে। হুম, সেম হবে। আচ্ছা, এখন বুদ্ধি করে একটা জিনিস খেয়াল করো তো, একটা অবজেক্টের উপরে ধরো মাল্টিপল ফোর্স ক্রিয়েট করা হয়েছে। এইখানে একটা অবজেক্ট আছে, এর উপরে এই দিক বরাবর একটা বল আছে, এই দিক বরাবর একটা বল আছে, এই দিক বরাবর একটা বল আছে, এই দিক বরাবর একটা বল আছে। তখন কি হয়, ওর উপরে বিভিন্ন ফোর্স কাজ করার পরেও, আমি কি বলছিলাম এই চ্যাপ্টারটার নাম কি? স্ট্যাটিক্স। স্ট্যাটিক্স এর ক্ষেত্রে কি হয়, একটা অবজেক্টের উপরে বহুত রকমের বল থাকতে পারে, বহুত রকমের কার্যকলাপ হয়, কিন্তু দিন শেষে অবজেক্টটা স্থির। তাহলে আমাকে বুদ্ধি করে বলো তো, এই অবজেক্টের উপরে আমি যদি সবগুলা বলকে এক্স অক্ষ বরাবর উপাংশ আর ওয়াই অক্ষ বরাবর উপাংশে ভাগ করি, আমাকে বুদ্ধি করে বলো এক্স অক্ষ বরাবর উপাংশগুলোর সমষ্টি কে আমি এফ অফ এক্স এর সামেশন হিসেবে লিখতে পারি, তাই না? বলো তো এইটার সমান কত হবে? বোঝো নাই? এটা যেহেতু স্ট্যাটিক্স, তাই না, এর উপরে বহুত রকমের বল কাজ করতেছে, সবগুলা বলের আনুভূমিক উপাংশের যদি আমি যোগফল বের করি, তাহলে সেই যোগফলটা কত পাওয়া যাবে সেটা জিজ্ঞেস করলাম। তারপরে ওদেরকে হচ্ছে শুধুমাত্র এক্স অক্ষ বরাবর উপাংশগুলোর যোগফল বের করলাম, সেটাকে আমরা বলতে পারি এফ অফ এক্স এর সামেশন, আর কি সামেশন অফ এফ অফ এক্স, মানে এক্স অক্ষ বরাবর ক্রিয়ারত বলগুলোর উপাংশের যোগফল। হ্যাঁ, তাহলে সেই যেহেতু আমরা স্ট্যাটিক্স নিয়ে আলোচনা করতেছি, তাহলে এই যোগফলটা কত হবে? হুম, হ্যাঁ 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 হ্যাঁ, সবগুলোর cos থিটা নিয়ে কত হবে যোগফল? কারণ ওই যে আমরা স্ট্যাটিক্স নিয়ে আলোচনা করতেছি, যেহেতু বলছিলাম শুরুতে যে স্ট্যাটিক্স এর ক্ষেত্রে ওর উপরে অনেক ধরনের বল কাজ করে, কিন্তু দিন শেষে অবজেক্টটা নিজে স্থির থাকে। একটা অবজেক্ট যদি স্থির থাকে, তার এক্স অক্ষ বরাবর নিশ্চয়ই কোনো বল কাজ করতেছে না, ওয়াই অক্ষ বরাবর কোনো বল কাজ করতেছে না। ঠিক একই কারণে এখানে আমাদের রেজাল্ট হবে সামেশন অফ এফ অফ এক্স হবে 0। একই কারণে সামেশন অফ এফ অফ ওয়াই কত হবে? 0 হবে। ঠিক আছে, এইটাই। আচ্ছা, এইটার মাধ্যমে হচ্ছে আমরা রেজাল্টটা বের করার ট্রাই করি, কিংবা হচ্ছে নেট ফোর্সও মাঝে মাঝে বের করতে বলে। তো যদি নেট ফোর্স বের করতে বলে, যদি অবজেক্টটা স্থির না হয়, তাহলে তো এটা 0 হবে না, এটার একটা মান থাকবে। যদি এটা 0 না হয়, মানে যদি নড়াচড়া করে আর কি, তাহলে এটারও একটা ভ্যালু থাকবে, দেখা যাবে। কিন্তু স্ট্যাটিক্স এর ক্ষেত্রে অবজেক্ট যদি স্থির থাকে, ওর উপরে বহুত রকমের বল ক্রিয়া করার পরে আমাদের এফ অফ এক্স সমান 0 বলতে পারি। তাহলে ধরো কোনো একটার জন্য, ধরো এই ফোর্সটা দেওয়া নাই, হ্যাঁ, এই ফোর্সটা দেওয়া নাই, কিন্তু তারপরেও বললো যে এখানে বাকি যারা কাজ করতেছে এই ফোর্সটাও কাজ করতেছে এবং অবজেক্টটা দিন শেষে স্থির আছে। তাহলে দেখো এখানে বাকি ভ্যারিয়েবল কতগুলো হবে, এখানে 4টা এফ অফ এক্স পাওয়া যাবে, 4টা এফ অফ ওয়াই পাওয়া যাবে, সামেশন অফ এফ অফ এক্স এবং সামেশন অফ এফ অফ ওয়াই 0। তাহলে টোটাল ভ্যারিয়েবল কিন্তু কয়টা? আসলে 5টা। 4টা এফ অফ এক্স এবং তাদের সমষ্টি 5টা হইল, আর 4টা এফ অফ ওয়াই এবং তাদের সমষ্টি আরো 5টা হইল। হুম, এবং আমাদের আননোন কয়টা? আননোন হচ্ছে 2টা, এই ফোর্সের এক্স অক্ষ বরাবর উপাংশ, এই ফোর্সের ওয়াই অক্ষ বরাবর উপাংশ।
তাহলে দেখো তখন কিন্তু আমরা এর ভ্যালুটা ক্যালকুলেট করতে পারবো, এটা সামনে আসবে, দেখা যাবে তখন। আপাতত দেখাচ্ছি যে এটা সামেশন অফ 0 পাওয়া যেতে পারে সময়ে সময়ে। আর এই ব্যাপারটাও বুঝলাম যে ক্রিয়া রেখা যদি এরকম হয় তাহলে এমনি হবে। আচ্ছা, আমরা যে এফ অফ এক্স এর ভ্যালুটা বের করি এটা সব সময় চেষ্টা করি আমরা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে বের করতে, এবং এটাকেও চেষ্টা করি আমরা এক্স অক্ষের ঋণাত্মক দিকের সাথে বের করতে। এখন ধরো কোনো একটা অবজেক্টের উপরে ফোর্স কাজ করতেছে, এটার আর দরকার নাই, কি করলাম, কোনো একটা অবজেক্টের উপরে ফোর্স কাজ করতেছে এই দিক বরাবর, হুম, এই দিক বরাবর, তাহলে ওর এক্স অক্ষ বরাবর উপাংশটা, ডিরেকশনটা কোন দিকে হবে? এক্স অক্ষ বরাবর উপাংশের ডিরেকশন ডানে না বামে? হ্যাঁ, ডান দিকে, ডান দিকে বের করা যাবে, কিন্তু ডান দিকের ভ্যালুটা যে নেগেটিভ আসবে এটা তো বুঝি, তাই না? এটা বুঝি না, কারণ এটা তো স্থূলকোণ আছে, 90-র পরে যদি তুমি কস নিয়ে যাও তাহলে নেগেটিভ হয়ে যাবে না? নেগেটিভ হওয়ার মানে কি, ধরো এটার ফোর্স তুমি বের করছো 10 ছিল, এটা পাইছো তুমি -8, এইদিকে পাইছো -8, এই মাইনাস চিহ্নটা তো আসলে কোনো মান নির্দেশ করে না, এটা আসলে দিক নির্দেশ করে, তাই না? এবং আমরা যখন আসলে উপাংশে ভাগ করি এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবর, আমরা তো এমন না যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে বের করতে হবে, ওয়াই অক্ষের ধনাত্মক দিকের সাথে বের করতে হবে, এক্স অক্ষ বরাবর বের করলেই হয়েছে। আর ওয়াই অক্ষ বরাবর ওর ইম্প্যাক্ট কিন্তু আসলে বামে এবং উপরের দিকে। হুম, উপাংশ বের করতে গেলে আমরা ডাইনে নিয়ে আসি, উপরে নিয়ে আসি সব সময়, কিন্তু আসলে সত্যিকার অর্থে ওর ইম্প্যাক্ট কিন্তু হয় বাম দিক বরাবর এবং উপরের দিক বরাবর। তাহলে এইখান থেকেও নিশ্চয়ই আমি একটা, এইটা একটা পি থাকবে, এখানে একটা থিটা থাকবে, তাহলে এইখানে এই যে পি এর মানটা পাবো আমি, সরি আনুভূমিক উপাংশটা পাবো সেটা হবে পি কস থিটা, এই বরাবর উপরে যেটা পাবো সেটা হবে পি সাইন থিটা, তাই না? বুঝছি, এর আনুভূমিক উপাংশ পি কস থিটা পাবো, ওর জন্য পি সাইন থিটা পাবো। কিন্তু যখন আমি সামেশন লিখবো, যখন আমরা সামেশন বের করতেছি এফ অফ এক্স এর, যখন আমরা সামেশন বের করব তখন অন্য সবাই নিজেদের মতন বসবে, ওকে যখন বসাইতে যাব ও কিন্তু কাজ করতেছে এক্স অক্ষের ঋণাত্মক দিকে, তখন ওর সামনে একটা মাইনাস চিহ্ন বসায় তারপরে পি কস থিটা লিখবো। ঠিক আছে? পরীক্ষার হল মানে আমি তোমাকে অ্যাকচুয়াল নিয়ম শিখাইতেছি, পরীক্ষায় কি করতে হবে এটা পরে। অ্যাকচুয়াল নিয়মে এরকম মাইনাস দিয়ে তারপরে পি কস থিটা লিখতে হবে। আচ্ছা, ধরো এবার এইটা আর উপরেরটার জন্য এফ অফ, যখন আমি সামেশন অফ এফ অফ ওয়াই বের করব তখন কি মাইনাস পি সাইন থিটা লাগবে, নাকি ঠিকই আছে, নাকি প্লাস লিখবো? প্লাস লিখবো না মাইনাস লিখবো এটা? প্লাসই লিখবো, কারণ এটা উপরের দিকে কাজ করতেছে এবং উপরের দিকটাই হচ্ছে আমাদের ইউজুয়াল দিক, তাহলে সমস্যা নাই এটার ক্ষেত্রে আর। আচ্ছা, ঠিক একই কারণে, ঠিক একই ভাবে যদি আমরা অন্য আরেকটা দেখি এখন, ধরো এবার একটু আগে প্রথম দেখছিলাম যে উদাহরণটা সেটা ছিল এক্স অক্ষের কি বলে এটারে, এক্স অক্ষ না তো, প্রথম চতুর্ভাগে, এখন দেখলাম দ্বিতীয় চতুর্ভাগে, এখন দেখি তৃতীয় চতুর্ভাগের জন্য কাহিনীটা কিরকম হয়। তৃতীয় চতুর্ভাগে যখন কেউ এরকম থাকবে তখন তার ইম্প্যাক্ট হবে, এটার ইম্প্যাক্ট কিন্তু একটা ওয়াই অক্ষ বরাবর যেটা সেটা নিচের দিকে, আর এক্স অক্ষ বরাবর যেটা সেটা কিন্তু বাম দিকে। তাহলে ওর জন্য যখন আমি সামেশনের রেজাল্টটা বসাবো, এখানে যদি থিটা থাকে কিংবা এখানে থিটা থাকে, তাহলে এখানে ধরলাম এখানে থিটা, তাহলে এখানে পি কস থিটা সামেশনের মধ্যে বসানোর সময় নেগেটিভ ইউজ করতে হবে, কিন্তু এমনিতে তার দিক বাম দিক বরাবর ধনাত্মক, কিন্তু সামেশনের জন্য যখন বসাবো তখন একটা মাইনাস চিহ্ন দিতে হবে। ঠিক একই কারণে যেহেতু এটা নিচের দিকে কাজ করতেছে, সামেশনের ভিতরে যখন বসবে তখন তার সামনে একটা মাইনাস দিতে হবে। বুঝতে পারলাম? আচ্ছা, তাহলে এবার আজকে আর কে আছে আমাদের, এই যে পিছনে চতুর্থ চতুর্ভাগের যদি থাকে তাহলে কি হবে, তার এক্স অক্ষ বরাবর উপাংশটা ডান দিকে তার মানে পজিটিভ, ওয়াই অক্ষ বরাবর উপাংশটা সেটা হবে তখন নেগেটিভ। বুঝতে পারলাম? বুঝিনি? বুঝছি? ভেরি গুড। আচ্ছা, তাহলে এগুলার আর দরকার নাই আমাদের, এখন আমরা একটা ছোট্ট একটা অঙ্ক করে দেখি যে আমরা কতখানি বুঝতে পারলাম। আমাদের প্রথম অধ্যায়টা 8.1 এ যেটা দিছে সেটা শুধুমাত্র ইয়া দিয়ে কি বলে, এই ভেক্টরের যে আর ইকুয়ালস টু পি স্কয়ার কিউ স্কয়ারের যে সূত্রটা আছে 2p কিউ আর cos থিটা, ওইটা দিয়েই সব। আচ্ছা, ওইটাও দেখবো আর কি, ওইটাও একটু পরে প্রমাণ হবে, কাহিনী হবে। আপাতত আমাদের এইখানে একটা অবজেক্ট আছে, এর উপরে বিভিন্ন রকমের ফোর্স কাজ করতেছে। এই দিক বরাবর একটা ফোর্স কাজ করতেছে যেটা 40 নিউটন, এই দিক বরাবর একটা কাজ করতেছে ফোর্স সেটা হচ্ছে 30 নিউটন, এবং এই দিক বরাবর একটা ফোর্স কাজ করবে সেটা দিব আমি 18 নিউটন। তাহলে বলছি 40, এটা কত কইছি 30, আর এতেছে 18। হুম, আচ্ছা,
তাহলে এটা তিনজন তিন চতুর্ভাগে আছে। বলো তো আসলে সত্যিকার অর্থে এটাকে আমি ট্রান্সফর্ম করে কোন চতুর্ভাগে নিয়ে যেতে পারি এইটারে শিফট করে? হ্যাঁ, প্রথম চতুর্ভাগে নিয়ে যাওয়া যায়, কারণ এইটা আর এটা একই কথা। কিন্তু যেহেতু আমাদের চিত্রে এভাবে দিছে, এটাকে আমরা চেঞ্জ করতে পারবো না, এটা এমনিই রাখা লাগবে, সমস্যা নেই, এমনিই রাখবো, এমনি হিসাব করবো দরকার হইলে আমাদের। আচ্ছা, তাহলে এখন বিভিন্ন চতুর্ভাগ, এখান থেকে একটা কোণ দিতে হবে। এই কোণটা ধরে নাও এইখানে সে হচ্ছে 30 ডিগ্রি কোণে হেলে আছে, ঠিক আছে? আর এইখানে যে কোণটা আছে সেটাও এইখানে 30 ডিগ্রি কোণে হেলে আছে। এই চিত্র দিয়ে দিছে। এখন তোমাকে জিজ্ঞেস করছে যে লব্ধি বল কোন দিকে এবং তার লব্ধি বলের মান কত, এটা জিজ্ঞেস করছে। হ্যাঁ, আচ্ছা, লব্ধি যে বলটা হবে সেই বলটা ধরে নিচ্ছি আমাদের হিসাব অনুযায়ী একটা অ্যাজাম্পশন আর কি। অ্যাজাম্পশন হচ্ছে এই দিক বরাবর কাজ করবে। হ্যাঁ, এই লব্ধি বল এটার নাম দেই আমরা কি বেশিরভাগ সময় আর দেই, তাই না? রেজাল্ট্যান্ট হিসেবে আর এটার নাম দেওয়া হয় রেজাল্ট্যান্ট ফোর্স। তাহলে রেজাল্ট্যান্ট ফোর্সের যে আর কস থিটা মানে হচ্ছে রেজাল্ট্যান্ট ফোর্সের যে অনুভূমিক উপাংশ সেটা হচ্ছে অন্য সবার অনুভূমিক উপাংশের সমষ্টির সমান, বলতে পারি, বলা যায়। আচ্ছা, যতটুকু শুনছো সেটা হচ্ছে, হ্যাঁ, এটা তো শুনছিলা যে আর, এখানে আর ধরছিলাম রেজাল্ট্যান্ট ফোর্স হিসেবে, তাই না? এখন এই রেজাল্ট্যান্ট ফোর্সের যদি আমি অনুভূমিক উপাংশটাকে বলি যে সেটা হচ্ছে আর কস থিটা, মানে রেজাল্ট্যান্ট যেই থিটা সেটা হচ্ছে এক্স অক্ষর সাথে উৎপন্ন কোণ, সেটা যদি থিটা হয় তাহলে আর কস থিটা হবে অনুভূমিক উপাংশ। এই আর কস থিটাকে বলা যায় না যে অন্য সকল বলের অনুভূমিক উপাংশের যোগফলের সমষ্টি এইটা, বলা যায়? হ্যাঁ, এবং এই জিনিসটাকেই তো আমরা কি বলছিলাম, সামেশন অফ এফ অফ এক্স, তাই না? এটাই আর কি। এই সামেশন অফ এফ এক্স টাই দিন শেষে জিরো হয়েছিল, কিন্তু এটার ক্ষেত্রে জিরো না, বলেই দিছে কোশ্চেনে যেটার কত হবে, কোন দিক বরাবর নেট ফোর্স কাজ করতেছে। তো আমরা এটা ক্যালকুলেট করে দেখি। তাহলে প্রথম যেই ফোর্সটা আছে 40, 40-এর জন্য অনুভূমিক উপাংশ কত হবে বলো? 40 cos 0। আচ্ছা, 30-এর জন্য অনুভূমিক উপাংশ কত হবে? তুমি তো ওই নিয়মেই গেলা, তো দ্বিতীয় চতুর্ভাগে হয় কি লাভ হইলো? হ্যাঁ, ক্যালকুলেটরে যে 150-এর মান বের করতে হবে, হেডা কেটা করবে? এই জন্যই তো cos 30 এর হিসাবে কেন সূক্ষ্মকোণ কেন ইউজ করাচ্ছি তোমাকে, যাতে তুমি ক্যালকুলেটরে ইউজ ছাড়া করতে পারো। তাহলে বলো। হ্যাঁ, হ্যাঁ, এই তো 30 cos 30, সামনে একটা মাইনাস। দেখছো তোমার ক্যালকুলেটরে লাইন বেঁচে গেল, কিন্তু যদিও cos 30 এর ভ্যালু জানো কিনা আমার সন্দেহ আছে। তারপরেও আচ্ছা, এবার এইটার অনুভূমিক উপাংশ কত? হুম, 18 cos 60, এবং এটা কাজ করতেছে কিন্তু আসলে এক্স অক্ষের ধনাত্মক দিকেই, তাই না? হ্যাঁ, আবার মাইনাস হবে। হ্যাঁ, এটার ইম্প্যাক্ট তো ডান দিকেই। হ্যাঁ, তাহলে প্লাস 18 cos 60। এখন এদের মান বের করতে পারবো আমরা। 40 cos 0 মানে 40 cos 0 0, আর এটা হচ্ছে √3/2, তাহলে 15 √3, আর সাথে 18 cos 60 মানে আধা 9। বুঝছি? এটা হচ্ছে ক্যালকুলেটরের কাহিনী যাতে তোমার না করা লাগে খুব বেশি, সেই জন্য এই বুদ্ধি করা। আচ্ছা, এটার মান খুব সম্ভবত আসবে 23 দশমিক সামথিং কিছু, 23.02 আর সামথিং। আচ্ছা, তারপরে হচ্ছে আর সাইন সাইন থিটা, তাই না? আর সাইন থিটা হিসেবে জানি আমরা অভ্যস্ত এটা, অথবা আমরা বলতে পারি এটা এফ অফ ওয়াই, সামেশন অফ এফ অফ ওয়াই। বলো সামেশন অফ এফ অফ ওয়াই কত হবে? সাইন 90 কেন আবার? নিয়ম হচ্ছে সকল ধরনের উপাংশ কস দিয়ে হিসাব হয়। এই দিকের সাথে আমরা হচ্ছে এখন বের করতেছি, কি বলে, কি জানি বলে এটারে, উপাংশগুলো বের করতেছি। তাহলে 40-এর এই দিক বরাবর উপাংশ বের করব। তাহলে 40 বি মানে হচ্ছে ওই যে বি কস থিটা, তাই না? তো বি মানে কত? 40। আর থিটাটা কি ছিল? কত বলো তাহলে? হ্যাঁ, তো কি cos 90 না sin 90?
হ্যাঁ, কেন? উপাংশ যেই দিকেই বাইর করি, এই দেখো, এইটা যখন উলম্ব উপাংশ বের করছিলাম পি এর জন্য, তখন পি নিছিলাম আমরা, এই যে পি, আর cos 90 মাইনাস থিটা, এই যে ওদের মধ্যবর্তী কোণ, সাইন জিরো না, cos 90 হবে, সাইন জিরো কেন বলতেছো? এটা হবে cos 90, ঠিক আছে? অথবা এটা ডিরেক্টও জিরো বলে দেওয়া যায়, কারণ যে কোনো কিছুর 90 ডিগ্রি বরাবর উপাংশ জিরো। হ্যাঁ, একটা বক্সকে তুমি ডান দিক বরাবর ঠেলতেছো, সে কি জীবনেও উপরের দিকে উঠবে? কখনোই না। একটা জিনিসকে তুমি উপরের দিকে টানতেছো, সে কি ডানে বামে নড়বে? কখনোই নড়বে না। এইটাই, কোনো কিছুর 90 ডিগ্রি বরাবর উপাংশ সবসময় জিরো হয়, এটা এমনিতেও জিরো আসতো। আচ্ছা, তারপরে 30, এইটার ইম্প্যাক্ট আসলে কোন দিকে, উপরের দিকে নাকি নিচের দিকে? 30 ডিগ্রি, 30তে যে ফোর্সটা আছে যেটা, এটার ইম্প্যাক্ট কোন দিকে এটা বলো আগে। একটা অবজেক্ট আছে এরকম। আচ্ছা, আবার গেছো কেমন হয়, যেটা বলতেছিলাম, যে এখন 40-এর কাহিনী তো গেল, এবার 30-এর দিকে তাকাই। 30টাকে এখন কোন একটা অবজেক্টকে ধরো, তুমি এখন কি করতেছো, এটাকে এই দিক বরাবর একটা ফোর্স কাজ করতেছে, ওর মান দেখা লাগবে না, এই দিক বরাবর একটা ফোর্স দেওয়া হয়েছে, তাই না, এই 30টা। তাহলে এই দিক বরাবর দিলে একটা জিনিসকে তুমি এই দিক বরাবর টানতেছো, তাহলে কি ও কোনোভাবে নিচে নামার কোনো সম্ভাবনা আছে? নাই। ওর তার মানে ইম্প্যাক্ট উপরের দিকে। ওর কি ডানে যাওয়ার কোনো সম্ভাবনা আছে? নাই। তার কারণ ওর ইম্প্যাক্ট এখন বাম দিক বরাবর, তার ইম্প্যাক্ট বাম দিকে এবং উপরের দিকে। এখন উপরের দিকে হলে কি হয়, পজিটিভ হয়, এবং এই দিক বরাবর গেলে কি হয়, নেগেটিভ হয়। এরকমই, এইটুক বুঝলেই হয়েছে। তাহলে এইটার সাথে এখন সূক্ষ্মকোণ যা যা উৎপন্ন করে সেটা নিলে হবে। এটা 30, এটা 60। তাহলে ওয়াই অক্ষ বরাবর, এক্স অক্ষটা তো আমাদের লাগবে, তাহলে এক্স অক্ষ বরাবর যদি আমরা নেই, তাহলে এক্স অক্ষ বরাবর হচ্ছে সে বিপরীত দিকে, বাম দিকে যাচ্ছে যেহেতু, সে কারণে মাইনাস, এবং সূক্ষ্মকোণটা নিলেই হবে 30 cos 30। নাকি ভুল বললাম? ও সরি, এখন তো ওয়াই অক্ষ বরাবর নিতেছি, এখন সরি, আমরা তো ওয়াই অক্ষ বরাবর নিচ্ছিলাম। তাহলে ওয়াই অক্ষ বরাবর নিলে 60 চলে আসবে। শেষ। আচ্ছা, এবার হইতেছে এইটা। এখন একটা অবজেক্টের উপরে, এটা একটা অবজেক্ট আছে, এখন এটার উপরে তুমি নিচ থেকে এই দিক বরাবর বল প্রয়োগ করতেছো, তাহলে কি ও নিচে নামবে না উপরে উঠবে? উপরে যদি ওঠে, তাহলে ওর উপরের দিকে কত কোণের ঘুরে আছে, সেই কোণটা তো দেওয়াই আছে 30, তাই না? তো হয়ে গেল। তাহলে কত হবে সে, 18 cos 30, যেহেতু উপরের দিকে ওঠার তার টেন্ডেন্সি, সেই কারণে সে হবে প্লাস 18 cos 30। বুঝতে পারলাম? এটা হিসাব করলে পাবো আমরা, কত জানি পাওয়া যায়, 30.6, 30.6 মোটামুটি এরকম একটা ভ্যালু। আচ্ছা, এখন আমরা ইয়া করি এখান থেকে, আসলে ওই যে কি জানি, নেট রেজাল্টটা বের করি। তাহলে কি করতে হয়, দুইটারে বর্গ করে তারপর যোগ করে বর্গমূল, তাই না? তাহলে রুট ওভার সামেশন অফ এফ অফ এক্স এর হোল স্কোয়ার আর সামেশন অফ এফ অফ ওয়াই এর হোল স্কোয়ার। কিন্তু পরীক্ষার খাতায় এগুলাকে লিখতে হয় এমনি, হ্যাঁ, এটা আর এটার হোল স্কোয়ারের মান বসায় দিতে হয়। সামেশন অফ এফ অফ এক্স এফ অফ ওয়াই এটা কিন্তু তোমাদের লেভেলে নাই। 23.02 হোল স্কোয়ার প্লাস 30.6 হোল স্কোয়ার, এটা রেজাল্ট আসবে অলমোস্ট 38.292 নিউটনস। এবং এটা কোন দিকে হবে দেখো তো, ডিরেকশন কি আন্দাজ করতে পারো? এই দুইটার ভ্যালু কিন্তু খুব বেশি দূরে দূরে না। এই দুইটার ভ্যালু খুব বেশি দূরে দূরে না, এটা এইদিকেই কোথাও একটা হবে, প্রথম চতুর্ভাগে, যেহেতু দুইটাই পজিটিভ। খেয়াল করছি রেজাল্টের ভ্যালু কিন্তু দুইটাই পজিটিভ, তার মানে সেটা ডান দিকে যাওয়ার টেন্ডেন্সি আছে এবং উপরের দিকে যাওয়ার টেন্ডেন্সি আছে, তার মানে এই দিকে কোথাও কাজ করতেছে। এখন যদি আমি ইয়া জিজ্ঞেস করি কত ডিগ্রি কোণে হেলে আছে, সেটা তো একটা আরেকটারে ভাগ করলেই পাওয়া যাবে, তাই না? tan থিটা সমান পেয়ে যাব আমরা 30.6 ডিভাইডেড বাই 23.02। বলো তো বুদ্ধি করে, স্থূল কোণ তৈরি হবে নাকি সূক্ষ্ম কোণ তৈরি করবে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এই আর? হ্যাঁ, সরি সরি, সূক্ষ্মকোণ তো ঠিক আছে, 45 ডিগ্রি এর ছোট হবে না বড় হবে? দেখো tan এর যে মানগুলো আছে, হ্যাঁ এই জন্যই তো, tan 45 1,
10 এর যদি তুমি 44ও নাও তাহলে সেই জিনিসটা দেখা যাবে এইটার ভ্যালু হইতেছে 1 এর থেকে ছোট হয়, বুঝছো, 45 এর ডিগ্রির জন্য। হ্যাঁ, আর যদি 64ও না তাহলে দেখা যাবে এই মানটা হচ্ছে 1 এর থেকে বড় আসছে। এটা কি আমাদের 1 এর থেকে বড় একটা মান tan থিটা। হ্যাঁ, তাহলে সেই কারণে 45 এর থেকে বড় হবে। এটা একটা অ্যাপ্রক্সিমেশন, কিন্তু আমরা পাই যাই যে এখানে কিভাবে মানে অ্যাঙ্গেলটা ফাইনালি আঁকতে হবে। 45 এর থেকে একটু বড়, 50 এর হয়তো কাছাকাছি হবে এরকম, বুঝছি, মনে থাকবে। আচ্ছা, এই জিনিস হচ্ছে আমাদের যদি মাল্টিপল ফোর্স থাকে। এখন একদম নর্মালি দুইটা ফোর্স নিব, আমরা কিছু করতে হবে না, দুইটা ফোর্স নিব। ত্রিভুজের যেই সূত্রটা ছিল না আমাদের ছোটবেলায়, সেই ত্রিভুজ সূত্রটার দিকে তাকাই। ত্রিভুজ সূত্র কি বলা হয়তো, একটা প্রান্ত বিন্দু থেকে আরেকটা যদি আদি বিন্দু তৈরি হয় এরকম ভেক্টর, তাইলে হইতেছে যে এটার রেজাল্ট কি হয় জানি, প্রথমটার আদি বিন্দু থেকে পরেরটার শেষ বিন্দু পর্যন্ত, তাই না, এটা হচ্ছে রেজাল্ট বলে এরকম। সেখানে কি বলা হয় যে এ থেকে বি একটা ভেক্টর, বি থেকে আবার আরো একটা ভেক্টর যদি শুরু হয়ে সি পর্যন্ত যায় তাহলে রেজাল্ট হবে এ থেকে সি পর্যন্ত, এটাই তো বলে, তাই না। এটাকে ভেক্টর ফর্মে কিভাবে প্রকাশ করে, এ বি প্লাস বিসি সমান হচ্ছে এসি, তাই তো, বোঝো নাই? হুম হুম। এখন ধরো এইখানে আমি একটা টানলাম, এইটা এই যে সবুজ লাইনটা ধরছি, এই সবুজ লাইনটাকে আমি একটা চিন্তা করলাম, একটা মিরর চিন্তা করলাম। তাহলে যদি এই সবুজ লাইনটা যদি একটা মিরর হয় তাহলে এই দুইটার প্রতিবিম্ব ওই পাশে তৈরি হবে আবার, তাই না? হুম। তাহলে ওই পাশে যখন প্রতিবিম্বগুলো তৈরি হবে সেগুলো দেখতে কি দেখো তো এইরকম এরকম হবে না? ঠিক আছে কি? তাহলে এইখানে কি তৈরি করলো ওরা, একটা সামান্তরিক তৈরি করলো। এই সামান্তরিকের জন্য খেয়াল করো, এই সামান্তরিকের বিসি এবং এইখানে যে আরেকটা আছে এটার একটা নাম দেয়, এটার নাম দেয় ডি। এইখানে বিসি এবং এডি এই দুইটা কি সমান এবং সমান্তরাল? যেহেতু এরা সামান্তরিক, এ বি এবং সিডি সমান এবং সমান্তরাল, ভালো কথা। আচ্ছা, বুদ্ধি করে বলো তো আমাকে, আচ্ছা বুদ্ধি করে না আর কি, একটা ভেক্টর এ এবং আরেকটা ভেক্টর বি, এরা দুইজন পরস্পর সমান, তিনটা শর্তে সমান হইতো, এগুলা বলো কি কি? হুম, আর আর একটা হচ্ছে তারা পরস্পর সমান্তরাল কিংবা তাদের ধারক রেখা একই, মনে পড়ছে? মান এবং দিক সমান, তাদের ধারক রেখা একই। তাহলে একটা জিনিস তো এখানে শিওর যে এইটার যে ভ্যালু, এটার যে মান আর এইটার যে মান, সেই দুইটার মান তো সমান। এরা দুজন পরস্পর সমান্তরালও আছে, এবং যেহেতু এটা সামান্তরিক তাহলে আমরা ধরে নিতে পারি যে এইটার যে দিক এবং এইটার দিক একই। এই দুজনের দিক যদি আমি একই চিন্তা করি তাহলে এই ত্রিভুজ সূত্রটাকে এখন আমরা একটু ডিফারেন্টলি উপস্থাপন করতে পারি। কিরকম? ত্রিভুজ সূত্রটাকে তখন আমরা এইভাবে বলতে পারি যে একটা, মানে এই যে বিসি যে অংশটা ছিল, বিসি অংশটাকে তুলে আনলাম আমরা, এখন এডিতে রাখতে পারলাম, তাই না, কারণ দুইটা জিনিস আসলে সমান। এই জিনিসটাকেই ধরো তুলে এনে এইখানে বসাইলাম, এই জিনিসটাকে বলা হয় ভেক্টরের শিফটিং। হ্যাঁ, যদি এটা আল্লাহ দুনিয়া আর কেউ করে কিনা কি জানি না, আমি আমি করি, প্রচুর ব্যবহার করি এই সূত্রটা। যে এই সমান্তর যদি তারা দেখতেছি একই, বিসি এবং এডি তো সমান, এটা তুললাই না এখানে বসায় দেওয়া যাবে। কেন বসানো যাবে? কারণ এটার মান সমান এবং হইতেছে তাদের ধারক রেখাও সমান্তরাল এবং হচ্ছে তাদের দিক একই, তাই না। আচ্ছা, তাহলে এইখান থেকে আমরা সামান্তরিকের সূত্রটা নিয়ে আসি। সামান্তরিকের সূত্রে কি বলা হয়, যদি আপনি সামান্তরিকের দুইটা বাহু দিয়ে, দুইটা সন্নিহিত বাহু দিয়ে দুইটা ফোর্স কিংবা দুইটা বল কিংবা দুইটা ভেক্টরকে চিহ্নিত করেন বা হচ্ছে সূচিত করেন, তাহলে ওই সামান্তরিক ওই সন্নিহিত বাহুর মধ্যবর্তী কর্ণ দ্বারা সামান্তরিকের ওই কি জানি বলে, ওই সামান্তরিকের কর্ণ দ্বারা হচ্ছে ওই দুই সন্নিহিত বাহুর লব্ধি সূচিত হবে, তাই না। এটাই তো ছিল। তাহলে ওই সূত্র অনুযায়ী আমরা এখানে বলতে পারি যে এ বি প্লাস এডি সমান হচ্ছে এসি, মনে আছে? বুঝছি। আচ্ছা, এখন এটা প্রত্যেকে ভেক্টর, তাই না, এই ভেক্টরগুলো এখন ছোট ছোট নাম দিই, ধরলাম এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, আর এটাকে বললাম আমি আর। তিনটা ভেক্টর পি কিউ আর, পি কিউ এবং আর। আচ্ছা, তাহলে এখন আমাকে বলো তো পি ডট পি কত হবে? হ্যাঁ, কস জিরো এর মান কত? 1, তাহলে শুধু পি স্কোয়ার।
আর ডট আর যদি বের করতে বলি তাহলে সেটা হবে আর স্কোয়ার। যদি কিউ ডট কিউ বের করতে বলি তাহলে সেটা কত হবে? কিউ স্কোয়ার। আচ্ছা, যদি আমি তোমাকে পি ডট কিউ বের করতে বলি তাহলে কত হবে? পি কিউ কস, তারপর কি ওদের মধ্যবর্তী কোণ, তাই না? ঠিক আছে, মধ্যবর্তী কোণ বসাচ্ছি পরে। আচ্ছা, এখন দেখো এইখানে যে সামান্তরিকের সূত্রটা আছে এটাকে যদি আমি পি কিউ আর দিয়ে রিপ্রেজেন্ট করি, আমরা লিখতে পারি ভেক্টর পি প্লাস ভেক্টর কিউ ইকুয়ালস টু ভেক্টর আর, তাই না? এখন পুরো সমীকরণটাকে বর্গ করো। বর্গ করলে আমরা এইভাবে লিখতে পারি যে পি প্লাস কিউ ইন্টু পি, এগুলো আসলে ডটের মতো মানে এই বর্গ ভেক্টরের ক্ষেত্রে বর্গ বললে ডট প্রোডাক্ট বের করতে হয় আর কি, মানে একটা দিয়ে আর একটাকে, একই জিনিস দিয়ে একজন আরেকজনকে ডট করে, ইকুয়ালস টু আর ইন্টু আর, আর ডট আর। ঠিক আছে, তাহলে আর ডট আর এটাকে কি লিখবো? আর স্কোয়ার লেখা যায়। আর স্কোয়ার বসাই দিলাম, ইকুয়ালস হবে এবার এইখানে কি পি এর সাথে পি গুণ হবে, তাই না? প্রথমে তাহলে পি ডট পি কত? পি স্কোয়ার। তারপরে পি ডট কিউ, তাহলে পি ডট কিউ পি ডট কিউ এর মতোই থাকুক, পি ডট কিউ পি ডট কিউ থাকলো। তারপরে কে বসবে? পি ডট কিউ আবারও, তাহলে পি ডট কিউ থাকলো। তারপরে লাস্টে কি আছে? কিউ ডট কিউ, তাহলে কিউ ডট কিউ কত? কিউ স্কোয়ার। শেষ। আচ্ছা, এখন এখানে আছে টু ইন্টু, আচ্ছা একটু লিখি, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু ইন্টু পি ডট কিউ। পি ডট কিউকে জানি আমরা কি বলি? পি কিউ কস সামথিং, বা হচ্ছে ওদের মধ্যবর্তী কোণ। এখন মধ্যবর্তী কোণটাকে আমরা ধরে নিচ্ছি এখানে আলফা। এই মধ্যবর্তী কোণটাকে আমরা বললাম আলফা। পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ যদি আলফা হয় তাহলে দেখো তো আর স্কোয়ার সমান আমরা লিখতে পারি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস, তারপর কি বলো, টু পি কিউ কজ আলফা। চিনছি সূত্রটা? চেনো নাই মনে হয়। এমনি প্রমাণ করছি আগে। আচ্ছা, আর অন্যভাবে যেটা প্রমাণ করতে হয় ওইটার নিয়মটা কি? আর হচ্ছে দেখো তখন নিয়মটা হচ্ছে এরকম যে যখন পি এবং কিউ আছে তখন সেখানে আর নাই, তাই না? কিংবা আমরা এমন ভাবে বলি যে লব্ধি যেটা পাই আমরা সেটা হচ্ছে অন্য দুইজনের উপরে ডিপেন্ড করে। যেমন এইখানে আমাদের কি ছিল, কি করলাম, কোথায়, আচ্ছা এইখানে যখন আমরা বের করলাম যে আর কস থিটা, আর কস থিটা মানে ছিল যে লব্ধি পাচ্ছি সেই লব্ধির অনুভূমিক উপাংশ সেটা হবে হচ্ছে অন্য সবার অনুভূমিক উপাংশের যোগফলের সমান, তাই না? তাহলে ঠিক একই কথা এখানেও খাটা উচিত। এইখানে যদি আমি আর কস থিটা নেই সেটা হবে পি এবং কিউ এর অনুভূমিক উপাংশগুলোর যোগফল। বলো ঠিক কিনা? সেটা কি কি তাহলে? পি এর আনুভূমিক উপাংশ বলো, হুদা পি। তারপরে কিউ এর অনুভূমিক উপাংশ কিউ কস আলফা। ঠিক আছে, তাহলে আর সাইন থিটা মানে হচ্ছে পি এবং কিউ এর অনুভূমিক, সরি উলম্ব উপাংশগুলোর যোগফল, তাই না? তাহলে পি এর অনুভূমিক উপাংশ কত, সরি উলম্ব উপাংশ কত? সাইন জিরো নাকি? সাইন জিরো না, সাইন নাইন, দাঁড়া ওয়েট, হ্যাঁ সাইন জিরো। আচ্ছা ঠিক আছে, তোমার মতন করেই বলি, হ্যাঁ সাইন জিরো অথবা কস 90, এবং কোনো কিছু 90 ডিগ্রি বরাবর উপাংশ জিরো, তো এটা পি এর 90 ডিগ্রি বরাবর উপাংশ এমনিও জিরো হবে, তো ডিরেক্ট জিরোই লেখা যায়, জিরো। জিরো না লিখলেও হয়, বাদ। তাহলে এবার কিউ এর উলম্ব উপাংশ হুইচ ইজ কিউ সাইন আলফা, তাই তো? হুম। আচ্ছা, এই দুইটাকে এখন আমরা যখন বর্গ করে যোগ করি, আর স্কোয়ার সমান ভিতরে আসে সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার, ওয়ান চলে আসে। আর এইটাকেও ক্যালকুলেশন করলে দেখা যায় দিন শেষে আসতেছে পি স্কোয়ার প্লাস পি কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা। এখান থেকে ওই একই জিনিসই বের হয়। হ্যাঁ, এখন এই সূত্র, এই ভেক্টর ইউজ করে থিটা এর মানটা কিভাবে বের করে এটা আমি পারি না, কিন্তু এইটা ব্যবহার করে থিটা এর মান আমরা বের করতে জানি। একটা আরেকটা দিয়ে যদি ভাগ করে দিই তো ইজিলি বাইরে হয়ে যায়। উপরে বসে কিউ সাইন আলফা, নিচে বসে পি প্লাস কিউ কজ আলফা। মনে আছে? বুঝছি। আচ্ছা, এইটা ছাড়া আর কিছুই নাই, এইটা দিয়েই 8.1 পুরোটা শেষ। ঠিক আছে, এখন হচ্ছে কিছু ছোট ছোট অনুসিদ্ধান্ত দেখবো আমরা। সেটা কিরকম, কই গেল অনুসিদ্ধান্ত গুলা? আচ্ছা, সেটা হচ্ছে ধরে নাও
যে তুমি এখানে যে পি কিউ যেগুলো ব্যবহার করলে এতক্ষণ যে সূত্রটা ব্যবহার করছো সেই সূত্রের ভিতরে এখন আমি বলতেছি যে এখানে পি এবং কিউ এর মান সমান, একই মান ব্যবহার হয়েছে। এটা হচ্ছে রেজাল্টেন্ট আর, এখানে হচ্ছে পি আছে এবং এখানে কিউ আছে, হ্যাঁ, এবং পি কিউ যদি সমান হয় তাহলে এখানে তার লেখার দরকার নেই, এখানে সমান দিয়ে পি লিখে দিব যত জায়গায় কিউ আসবে। তাহলে রেজাল্টেন্টের মানের উপরে কিভাবে প্রভাব ফেলে সেটা দেখি। তাহলে ধরো এখানে আছে আর স্কোয়ার, হবে কি পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার প্লাস 2p ইন্টু পি, পি স্কোয়ার কস আলফা, ওদের মধ্যবর্তী কোণ। এটা মধ্যবর্তী কোণ হচ্ছে ধরলাম আলফা, আর এই কোণটা ধরলাম পি এর সাথে থিটা ডিগ্রি কোণে হেলে আছে, মানে রেজাল্টেন্টটা এমনিতেও ধরি, তাই না? আচ্ছা, তারপরে এখন যদি আমি এখান থেকে 2 কমন নেওয়া যায়, 2 কমন, 2p স্কোয়ার কমন নেওয়া যায়, থাকে হচ্ছে 1 প্লাস কজ আলফা। এই 1 প্লাস কজ আলফারে জানি এবার কি লেখা যায় বলো তো? 2, তো 1 মাইনাসের জন্য, তাহলে পাইলাম আর স্কোয়ার ইকুয়ালস টু 2 স্কোয়ার পি স্কোয়ার কজ স্কোয়ার আলফা বাই 2। সুতরাং শুধুমাত্র আর সমান আমরা পাইতেছি 2p cos আলফা বাই 2। ব্যবহার করতে পারবো এই শর্টকাট, মনে থাকবে না খায় ফেলবা? মনে থাকবে না? প্র্যাকটিস করো তাহলে মনে থাকবে। 2p cos আলফা বাই 2। আচ্ছা, আর একটা জিনিস আমরা দেখতেছিলাম যেটা ছিল হচ্ছে tan থিটা সমান ছিল p, সরি q sin আলফা, এন্ড q তো আর নাই, তো সবই তো p, তাহলে p sin আলফা, আর নিচে হচ্ছে p প্লাস q cos আলফা, দ্যাট ইজ p cos আলফা, একই কথা। p উপরে নিচে সব জায়গা থেকে কাটাকাটি চলে যাবে, নিচে আবারও 1 প্লাস cos আলফা আসতেছে, উইচ ইজ 2 cos স্কোয়ার আলফা বাই 2। উপরে থাকে শুধুমাত্র sin আলফা, সেটাকে আমরা লিখতে পারি 2 sin আলফা বাই 2 cos আলফা বাই 2। এখন এখান থেকে 2 cos আলফা কাটাকাটি চলে যায়, 2 cos আলফা 2 cos আলফা যদি চলে যায়, উপরে থাকে শুধুমাত্র sin আলফা, সরি sin আলফা বাই 2, এবং নিচে থাকে cos আলফা বাই 2, এবং এখানে হতেছে tan থিটা। তাহলে আমরা রেজাল্ট হিসেবে কি পাইলাম? এখান থেকে থিটা সমান কত বলতে পারবো? থিটা সমান বলা যাবে, যেহেতু এখান থেকে কত আসবে, tan আলফা বাই 2, দ্যাট ইজ শুধুমাত্র আলফা বাই 2। তাহলে আমরা রেজাল্ট হিসেবে পাইলাম যে যদি তুমি একই মানের পি, বা মানে একই মানের দুইটা বল যদি আলফা কোণে ক্রিয়া করে, তাহলে তাদের যে লব্ধিটা হবে সেটা হচ্ছে মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করতেছে। আর একটা জিনিস সেটা হচ্ছে রেজাল্টেন্ট হবে হচ্ছে 2pq cos আলফা বাই 2, এইটুকুই। এটা একটা টোটকা বুদ্ধি মাথায় রাখবো, ঠিক আছে? মনে থাকবে। আচ্ছা, এখন দেখো আমরা যে সামান্তরিক সূত্রটা একটু আগে ব্যবহার করলাম, সেই সামান্তরিকটাকে একটু আবার আঁকি। যে বড় করে আঁকতেছি জায়গা কি হবে নাকি? কয় ঘর আগাইছি? 3 ঘর, 1 2 3। এটা তো লাগবে না। এটা ছিল আমাদের সামান্তরিক। সামান্তরিকের মধ্যে এই কোণটাকে ধরো, এবার আমি নতুন করে এটার কোণের নামকরণ করতেছি। ধরো এই কোণটাকে নাম দিলাম আলফা, এই কোণটার নাম দিলাম বিটা, ঠিক আছে? তাহলে এটার নাম দিই এবার এ, এটার নাম দিলাম ও, এটার নাম এ, এটার নাম বি, এটার নাম সি। আমাকে বুদ্ধি করে বলো তো যে এই কোণের মাপ কত হবে? এ, এ, হ্যাঁ, এটা হবে, ভালো করে দেখো কি বলতেছো। ও বি এ, ও বি এ কোণ, কোণ ও বি এ সমান কত? বিটা। কেন? নাম কি এটার? কি কারণে বিটা হয়? হ্যাঁ, একান্তর কোণের কারণে এটার নাম হচ্ছে বিটা। তাহলে এই কোণটাকে কত বলা যায়? তাহলে অথবা বলতে পারি পাই মাইনাস আলফা প্লাস বিটা বলা যায়। আচ্ছা, এখন ইয়াসিনী না ত্রিভুজের ত্রিভুজের সাইন সূত্র মনে আছে? ত্রিভুজের সাইন সূত্রটা এই নিচের ত্রিভুজের উপরে যদি তুমি অ্যাপ্লাই করো,
তাহলে উপরের অংশটা থাক। ধরো ও এ বি ত্রিভুজে সাইন সূত্র অ্যাপ্লাই করো। ও এ বি ত্রিভুজে সাইন সূত্র অ্যাপ্লাই করো, সাইন সূত্র। সূত্রটা কি ছিল বলো? বাহু উপরে থাকে আর তারপরে বাকিরা কই থাকে? পি বাই সাইন আলফা প্লাস বিটা, ওই রকমই কাছাকাছি আমি বলতেছি। তাহলে দেখো, এটাও তো কিউ। হ্যাঁ, আচ্ছা, এটার কাজ করে কিভাবে? অন্য জায়গায় কি জায়গা আছে? হ্যাঁ, এখানে এখানে করি। এইখানে ধরো একটা ত্রিভুজ নিতেছি আমরা, এখানে মেলা জায়গা আছে। এই যে, তাহলে ধরলাম এখানে একটা ত্রিভুজ নিতেছি। এই একটা ত্রিভুজ, ত্রিভুজের এইটার নাম হচ্ছে এ, এই কোণের নাম হচ্ছে বি, এই কোণের নাম হচ্ছে সি। এই বাহুর নাম হয় স্মল সি, এই বাহুর নাম হয় স্মল এ, এই বাহুর নাম হয় স্মল বি। কেন হয় জানি তো নাকি? যেদিকে শীর্ষ থাকে শীর্ষের বিপরীত বাহুর নাম ওই কোণ অনুযায়ী হয়, ওই শীর্ষ অনুযায়ী হয়। হ্যাঁ, এখন সূত্রটা হচ্ছে যে বাহুর দৈর্ঘ্য মানে হচ্ছে এ ডিভাইডেড বাই হবে হচ্ছে তার বিপরীত কোণের সাইন অনুপাত, তার মানে সাইন এ। তারপরে যদি বি নেই, তার বিপরীত কোণের সাইন অনুপাত, তাহলে হবে সাইন বি। তারপরে সি, তার বিপরীত কোণের সাইন অনুপাত, দ্যাট ইজ সাইন সি। এটা সমান কি 2r? খুব সম্ভবত নাকি, 1/2r? শুধু 2r, হ্যাঁ। এই তো, হ্যাঁ হ্যাঁ, শুধু 2r হবে। এই 2rটা আপাতত আমাদের লাগবে না, পরে লাগলেও লাগতে পারে, আপাতত লাগতেছে না। তাহলে বাহু এবং তার বিপরীত কোণ, তার বিপরীত কোণ, ঠিক আছে। আচ্ছা, তাহলে এইখানে প্রথমে একটা বাহু নেই আমরা, পি। তাহলে পি বাহু যদি নেই, তাহলে পি এবং তার বিপরীত কোণ কত আছে? পি এর বিপরীত কোণ কত? ও এ, পি মানে ও এ, ওর বিপরীত কোণ কত? বিটা। তাহলে পি এর নিচে সাইন বিটা। তারপরে কিউ, কিউ এর বিপরীত কোণ কত আছে? হুম, আলফা। তাহলে কিউ সাইন আলফা। তারপরে আছে রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স বলতেছি, রেজাল্টেন্ট আর, মাঝে মাঝে ভেঙে আসে কথা, সাইন। এরপরে কি আর এর মধ্যবর্তী কোণ কত? আর এর বিপরীত কোণ, এটা যেহেতু আর বাহু, ওর বিপরীত কোণ হতেছে পাই আলফা মাইনাস বিটা, তাই না? সরি, আলফা প্লাস বিটা, পাই ইন্টু আলফা প্লাস বিটা। এখন এইটাকে আমরা কি লিখতে পারি? 180 মাইনাস থিটাকে কি লেখা যায়? সাইন থিটায় লেখা যায় না? যেহেতু যেহেতু দ্বিতীয় চতুর্ভাগ সাইন পজিটিভ, তাহলে এটা হইতেছে সাইন আলফা প্লাস বিটা হিসেবে লিখে রাখা যায়। আচ্ছা, এখন খুব কেয়ারফুলি একটা জিনিস খেয়াল করো, আবারও লিখি, এই একই সূত্র আবার লিখবো আমরা, পি ডিভাইডেড বাই বিটা আসলে সামান্তরিকের ভিতরে। এখন এই যে এই বাহুটার কথা বাদ দাও, এখন এইখানে চলে আসো, এইটুকের ভিতরে চিন্তা করো। এইটা হচ্ছে পি, হুম, আর এখানে ছিল বিটা। বিটাটা এইখানে কি ছিল আসলে? আর এবং কিউ এর মধ্যবর্তী কোণ, তাই না? দেখো তো, এইটা না আমাদের বিটা ছিল? তাইলে এখানে আমরা বলতে পারি পি হবে সাইন আর এবং কিউ এর মধ্যবর্তী কোণ, কিউ আর, এটাকে এভাবে হচ্ছে মধ্যবর্তী কোণ লেখা হয়, হ্যাঁ। তারপরে আলফা কোণ দুইজনের মধ্যবর্তী কোণ, দেখো তো, পি আর কিউ এর মধ্যবর্তী, সরি, পি এবং আর এর মধ্যে, হ্যাঁ। তাহলে এটাকে লেখা যায় সাইন পি কোণ আর। আচ্ছা, রেজাল্টেন্ট যে আর আছে সেটাকে আমরা লিখতে পারি সাইন আলফা প্লাস বিটা। দেখো তো, আলফা প্লাস বিটা কোন দুইজনের মধ্যবর্তী কোণ? এই যে আলফা প্লাস বিটা কিন্তু এই পুরাটুক, তাই না? কোন দুইজনের মধ্যবর্তী কোণ? পি কিউ এর। তাহলে এটা হবে পি প্লাস পি আর কিউ, হ্যাঁ। তাহলে আমরা যেই সূত্রটা আসলে আলটিমেটলি পাইলাম, যে যদি এরকম পি কিউ দুইটা বলের কারণে যদি আর তার রেজাল্টেন্ট পাই আমরা, হ্যাঁ, তাহলে সূত্রটা হবে হচ্ছে পি, তার নিচে বসবে সাইন এবং অন্য দুই বলের মধ্যবর্তী কোণ, কিউ অন্য দুই বলের মধ্যবর্তী কোণ, আর অন্য দুই বলের মধ্যবর্তী কোণ। বুঝতে পারলাম? পারবো? ভেরি গুড।
তোমার তো আনমিউট করে রাখতেই বলছি, সমস্যা নেই তোমার সাউন্ড আসলে। আচ্ছা, তাহলে এখানে একটা ছোট্ট অঙ্ক দেখি। এই সূত্রটা দেখা যায় যাতে এমন ভাবে অঙ্কটা লেখা লাগবে। সেটা হইতেছে, ধরো এখানে বললাম আমি তোমাকে যে দুটি ভেক্টর রাশির লব্ধি, দুইটি ভেক্টরের লব্ধি 50 একক। তারপরে আমি তোমাকে বললাম তাদের মধ্যবর্তী কোণ, হচ্ছে 60 ডিগ্রি। আচ্ছা, এখন তোমাকে বের করতে হবে যে যে রাশিটা, দুইটা রাশি তো আছে বাকি দুইজন, তাই না, পি এবং কিউ। আর এর ভ্যালু তো তোমাকে বলে দিছে 50। তো যে রাশিটা লব্ধির সাথে 15 ডিগ্রি কোণ তৈরি করবে সেই রাশিটা তোমাকে বের করতে হবে। 15 ডিগ্রি কোণ উৎপন্ন করে তা নির্ণয় করো। তাহলে কেমনে করবো এটা? ওই যে বসাই আমরা আগে, আগে সিস্টেমটাকে আঁকতে হবে। কিভাবে আঁকবো? এইটা হইতেছে লব্ধি, ধরলাম 50 একক। এটার সাথে একজন তৈরি করছে 15 ডিগ্রি কোণ, একজন। আর আরেকজন তৈরি করছে কত, এটা তো বলে নাই, তাই না? তাহলে তাও বলো তো এটার সাথে এটা কত ডিগ্রি কোণে থাকবে? আচ্ছা, এটা হচ্ছে রেজাল্ট্যান্ট আর, তাই না? এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ। হুম। রেজাল্ট্যান্ট ফোর্সের ভ্যালু কত বলছে? 50। ওই 50 তো বসলেই সমস্যা নেই। এটা তাহলে আর না লিখে এটা 50 লিখবো নি, সমস্যা নাই কা। এদের মধ্যবর্তী কোণ কত? পি এবং কিউ এর, হ্যাঁ 45, গুড। 45 আর এটা হইতেছে 15। তাহলে আমাদের বের করতে হবে কার ভ্যালু, পি নাকি কিউ নাকি আর, কত বের করতে হবে কারে? পি বের করতে হবে। তাহলে আমাদের সূত্রটা হচ্ছে পি ডিভাইডেড বাই সাইন, কত বসাবো? মানে হচ্ছে যে যাকে নিতেছি, যে বলটাকে নিতেছি অন্য দুই বলের মধ্যবর্তী কোণ, তাহলে 45। যদি কিউ নেই তাহলে কত বসাবো? 15। যদি আর বসাই তাহলে অন্য দুজনের মধ্যবর্তী কোণ মানে পি কে আর কিউ এর 60। এর মধ্যে আবার আমরা এই আর এর ভ্যালু জানি কত, 50। তাহলে আমার কোন দুইটা ভগ্নাংশ নিয়ে কাজ করতে হবে, প্রথমটা এবং লাস্টেরটা। তাহলে পি সমান আমরা লিখতে পারি 50 ডিভাইডেড বাই সাইন 60 ইন্টু সাইন 45। এটা সমান আসবে খুব সম্ভবত 50√6 ডিভাইডেড বাই 3। ঠিক আছে, তাহলে বুঝছি ম্যাথটা কিভাবে করব। পারবো এই টাইপের ম্যাথ? মানে থিওরিটা বুঝলেই হয়েছে, ম্যাথ না পারলেও চলবে। থিওরিটা কি বুঝছো নাকি, এটা ভালো করে কও আমার আগে। হ্যাঁ, হ্যাঁ, তখন তখন তো কি হইতো, এই যে এটার নাম তুমি এটার নাম দিতে, এটার নাম তখন কি দিতে আর কি, এইটা আর এটা খালি উল্টা যাইতো আর কিছুই না। তখন হয়তো দ্বিতীয় ভগ্নাংশ আর তৃতীয় ভগ্নাংশ নিয়ে কাজ করতাম, রেজাল্ট ওই একই আসতো আমাদের। সিস্টেমটা বুঝলেই হয়েছে যে যেই বল নিতেছি অন্য দুজনের মধ্যবর্তী কোণের সাইন অনুপাত নিচে বসায় দিব এইগুলো, এবং সবগুলোর অনুপাত সমান হবে। এটা সমান 2 আর হয় কি হয় না এটা আমি জানি না এখনো, হইতেও পারে না হইতে পারে। ঠিক আছে, এইটুকু বুঝছি। এখন হচ্ছে কিছু শর্টকাট দেখে নিব। শর্টকাট মানে শর্টকাট না, এগুলো আসলে বড় কাটি কিন্তু কষ্ট করে বাইর করে নিতে হয় আর কি। যেমন এরকম বহু নদী নৌকার ক্ষেত্রে এরকম বহুত অঙ্ক দেখছো তুমি, যেখানে হইতেছে লব্ধি বলা হয় যে এক্স অক্ষের সাথে 90 ডিগ্রি কোণে থাকে এরকম, তাই না? মানে লব্ধিটা হয় দেখতে এই জায়গায়, এই দিক বরাবর লব্ধি কাজ করে, আর এই দিক বরাবর হইতেছে আমাদের বাকি দুইটা ফোর্স কাজ করে। হুম, এরকম দেখছো না? দেখার কথা না, দেখার কোনো কাহিনী নেই। তো এই টাইপের কেসেসে কি হয় যে এটা নদী নৌকার ক্ষেত্রে এই অঙ্কটা খাটে আর কি, যে এটা বলা হয় যে এটা হচ্ছে স্রোতের দিক, আর নদী নৌকা পার হইতে হয় হচ্ছে ঠিক লম্ব বরাবর বিপরীত দিকে আর কি, পার বরাবর পার হইতে হবে। নদীকে নৌকাকে কোন দিকে চালনা করা লাগবে, এই দিক বরাবর চালনা করতে হবে অবভিয়াসলি, কারণ দুইটা ফোর্সের লব্ধি অবশ্যই তাদের মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত। এখন যদি নৌকা এদিকে চলে তাহলে তো এর মধ্যবর্তী কোন একটা অঞ্চলে লব্ধি পাইতো, তাই না? এদিক বরাবর হয়তো কোথাও চলে যাইতো, কিন্তু সেটা তো হবে না, আমাদের লাগবে হচ্ছে লম্ব বরাবর। সেই কারণে লম্বের থেকেও আরেকটু ডানে সরায় দিতে হবে তাকে, তার মানে স্থূল কোণ উৎপন্ন করতে হবে, তাছাড়া কোনোভাবে 90-তে যাওয়া সম্ভব না। আচ্ছা, এখন রেজাল্টেন্ট হিসেবে যে আমি আর পাইতেছি এটা তো জানা কথা, তাই না? তাহলে এখানে আর পাচ্ছি,
এটা পি পাচ্ছি, এটা কিউ পাচ্ছি। দেখো তো এখানে কি এই সম্পর্কটা লেখা যায় নাকি? কিউ স্কোয়ার ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস আর স্কোয়ার লেখা যায়? কেমনে? হ্যাঁ, ভেরি গুড। যদি আমি ভেক্টরটাকে শিফট করে নিই, এটারে যদি শিফট করে এখানে বসায় দিই কিউ ভেক্টরটাকে, তখন এটা কি একটা সমকোণী ত্রিভুজ তৈরি করে। সেই সমকোণী ত্রিভুজ অনুযায়ী কিউ স্কোয়ার ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস আর স্কোয়ার বলা যায়। ভেরি গুড। আচ্ছা, এটা যদি বুঝি তাইলে আর এইখানে তখন ইয়া কত হবে? 90 ডিগ্রি, তাহলে ইয়া কত হবে? এটা তো আমাদের কত ছিল? এটা ছিল আমাদের থিটা, 90 ছিল। হ্যাঁ, আলফা এর ভ্যালু তাহলে কত হয়? কজ ইনভার্স অফ, দেখা যাবে এটা হইতেছে মাইনাস পি বাই কিউ, এরকম একটা সূত্র আছে। এটা ইয়া তুমি স্রোতের অঙ্কের ক্ষেত্রে করবা, নদী নৌকার মধ্যে আছে, ওগুলো ব্যবহার করলেই হবে। যদি 90 ডিগ্রি বরাবর যায় তাহলে এই কাহিনী। আর আরেকটা জিনিস যে যদি এই বলগুলা যদি একটা আর একটা দ্বিগুণ হয়, তাহলে এদের মধ্যবর্তী কোণ অবশ্যই 120 এ ক্রিয়া করা লাগে যদি সে লম্ব বরাবর পার হইতে চায়। হ্যাঁ, এটা মাথায় রাখবো যে একটা একটা দ্বিগুণ হলে দেখবা যে ওইখানে কি বসায় দিতেছি আমরা, 120 বসায় দিতেছি। যেমন এটার মধ্যে একটা একটা দ্বিগুণ মানে কি আসলে এখানে 1 বসে এনে 2 বসে, মাইনাস আধা, এটা আসলে cos ইনভার্স মাইনাস আধা 120 প্রোভাইড করে আমাদেরকে। মনে থাকবে? আচ্ছা, তাহলে আমরা হচ্ছে একটা ছোট একটা অঙ্ক করি। আমি একটু স্লাইড বানাই নিই, দাঁড়া। আচ্ছা, আমি এখানে 8.1 এর হচ্ছে গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক এর মধ্যে তুলে ধরা আছে, সে কয়েকটা অঙ্ক করাবো, বাকি অঙ্ক কিন্তু তোমার নিজ দায়িত্ব করতে হবে। তুমি কি কি ফলো করো ম্যাথ করতে? হুম, ওই তুমি কি ফলো করো ম্যাথের জন্য? আচ্ছা, যাই ফলো করো না কেন, বই পড়া শুরু করতে হবে। তোমার কাছে কি কিতাব তিনি তো দেখছিলাম মনে হয় না? সেকেন্ডে কি আছে? আচ্ছা, সমস্যা নাই, পড়লেই হবে, একটা সমাধান হইলেই হয়েছে। আমি তাহলে কেতাবের কয়েকটা করি, তুমি এসইউ এর সব নিজে নিজে কইরো। আচ্ছা, সাদার মধ্যে করতেছি, সাদার মধ্যে করলে ভালো দেখা যাইব, অবস্থা ভালো না। আচ্ছা, কোনো একটা বিন্দুতে ক্রিয়ারত পি এবং 2p বলদ্বয়ের লব্ধি দেওয়া আছে আর পি এর ক্রিয়ারেখার উপরে লম্ব। হ্যাঁ, এটা লব্ধি যেটা সেটা পি এর ক্রিয়ারেখার উপর লম্ব, একটু আগে যেটা করলাম আমরা। তাহলে এটা হইতেছে এখানে পি এবং আর নিশ্চয়ই লম্ব বরাবর কাজ করতেছে উপরের দিকে, তাহলে এটা হইতেছে আমাদের এখানে আর। এবার বলছে যে লম্ব হয় তবে বলদ্বয়ের মধ্যবর্তী কোণ। আচ্ছা, এটা যদি পি হয় তাহলে বলো তো 2p-টা কি এইখানে কোথাও আছে নাকি এইখানে কোথাও আছে? বাইরে আছে অবশ্যই, ভেরি গুড। আর এর বাইরে আছে, এটারে বসাই দিলাম এই জায়গায়। তাহলে এটা হলো আমাদের 2p। তাহলে ওই যে আমাদের একটু আগে যে সূত্রটা বসাইছি ওইটাই। কি জিজ্ঞেস করছে? মধ্যবর্তী কোণ। তো মধ্যবর্তী কোণের জন্য তো বসালাম একটু আগে cos ইনভার্স অফ আলফা, সরি, মানে আলফা ইকুয়ালস টু cos ইনভার্স অফ মাইনাস পি বাই কিউ, তাই না? তার মানে 2p। তাহলে তো কত, আধা আসছে, তাই 120। কিন্তু অঙ্ক এমনি করলে হবে না, অ্যাডমিশনের জন্য করলে কইরো, অ্যাডমিশনও এটা আসলে নিবে না এই অ্যান্সার। অ্যাডমিশনের সময় একটু এইভাবে লিখবো, দেখো এটা ছিল আমাদের থিটা আর এইটা হচ্ছে মধ্যবর্তী কোণ আলফা। একটু কষ্ট করে এমনি লিখে দিব যে tan থিটা ইকুয়ালস টু, সূত্রটা লিখবো ভেঙে ভেঙে, কি হয় পি, সো পি তো না, 2p, হ্যাঁ 2p cos, সরি 2p sin কত আলফা, এবং নিচে হচ্ছে p প্লাস 2p cos আলফা, তাই না? আচ্ছা, এখন tan থিটা এর ভ্যালু দেওয়া দিচ্ছে, থিটা তো 90, তাই না? তো tan 90 এর মান কত? tan 90 হচ্ছে 1/0। হ্যাঁ, তাহলে 1/0 এখন যদি আমরা আর গুণন করি তাহলে ইয়া থাকে, লবের অংশটা থাকে না, হর অবশিষ্ট থাকে শুধুমাত্র। p প্লাস 2p cos আলফা ইকুয়ালস টু 0। সুতরাং তার পরের লাইনে ডিরেক্ট বলে দাও cos ইনভার্স অফ মাইনাস p/2p ইকুয়ালস টু 120। শেষ, বুঝছি? এইটা করব, অ্যাডমিশনে হোক আর এইচএসসি তো এইটা লিখে দিব, তাইলেই হবে। পারবো? আচ্ছা, ভেরি গুড। এখন বলছে এখানে যে একটি বিন্দুতে ক্রিয়ারত পি এবং 13 বল দুইটির লব্ধি হচ্ছে 12, ক্রিয়ারেখা পি এর সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। একই অঙ্ক, এই দিক বরাবর পি আছে, 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে এদিকে লব্ধি, এবং পি তো দেওয়া নাই, আর দেওয়া, সরি 2, এখানে কিউ দেওয়া আছে, কিউ হচ্ছে 13, আর দেওয়া আছে, এটা লব্ধি হচ্ছে 12 এবং 90 ডিগ্রি কোণ তৈরি করছে।
তাহলে এটা আসলে আমাদের ওই যে একটু আগে যে শিখাইলাম কিসের মধ্যে যাবে, পিথাগোরাসের উপপাদ্য বসায় দিলেই হবে। 13 স্কোয়ার ইকুয়ালস হবে 12 স্কোয়ার প্লাস পি স্কোয়ার। তাহলে পি সমান কত? হিসাব করতেছে 5। ভেরি গুড, এটা মাথায় রাখবো আমরা। 3 4 থাকলে 5 হয়। বলো তো 15 আর 20 থাকলে কত হবে অতিভুজ? দেখো তো এখানে 3 কে 5 দিয়ে গুণ করলে 15 হয়, 4 কে 5 দিয়ে গুণ করলে 20 হয়, তাহলে এবার বলো। 25। 5 দিয়ে 5 দিয়ে গুণ হয়, মানে গুণিতক গুলার উপরেও যে জিনিসগুলো কাজ করে, এটা বুঝলাম এই অতিভুজের ব্যাপারটা। আর এখানে আর একটা এক্সেপশন আছে যেটা মাথায় রাখতে হয়, সেটা হচ্ছে যদি 16 এবং 63 থাকে সেটার অতিভুজ 65 হয়। হ্যাঁ, এটা একটা এক্সেপশন যেটা আমি আগে আমাদের সময় খুব বেশি ইউজ হইতে দেখিনি, তোমাদের সময় ইউজ হইতে দেখি, সেজন্য বলে রাখলাম, পারলে এটা মাথায় রাখো। এটার মধ্যে কিন্তু কোনো প্যাটার্ন নাই, 5 12 13 এর মধ্যে কোনো প্যাটার্ন নেই, এটার মধ্যেও নেই, কোনো প্যাটার্ন নেই, কিন্তু তারপর ভালো আসলে মনে রাখা। না সরি, 12 13 5 এর মধ্যে প্যাটার্ন আছে, পরে শিখাবো না এটা। আচ্ছা, কই ছিলাম আমরা? জুম টু উইথ লক জুম, এটা করছি। তারপর বলছে পি বলের উপাংশদ্বয় কি করছে, পি বলের উপাংশদ্বয় 15 এবং 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। পি বলের উপাংশদ্বয় পি এর সাথে 15 আর 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তাহলে পি হইতেছে স্বাভাবিক জীবনযাপন করতেছিল, একজন ওর সাথে 15 ডিগ্রি কোণ তৈরি করছে আর একজন ওর সাথে 45 ডিগ্রি কোণ তৈরি করছে, তাই তো? এবং এটা হচ্ছে 45, এটা হচ্ছে 15 আমাদের, আর এটা হচ্ছে পি। আমাদেরকে বের করে দেখাইতে হবে যে উপাংশদ্বয়ের মান কত। উপাংশদ্বয়, এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম বি। তাহলে বুঝতে পারতেছো আমাদের কোন সূত্রে যাওয়া লাগবে? হচ্ছে কি ওই যে ত্রিভুজের, না না না, পি cos 15 নামে গেলে হবে না, পি এর মানই তো জানো না তুমি। এটা ওইভাবে গেলে হবে কি, ওইভাবে গেলে সলভ হবে না, কারণ এটা হচ্ছে শুধুমাত্র এ বরাবর উপাংশ আর বি বরাবর উপাংশ বের করা হবে, আর কিছুই বের করা হবে না। হ্যাঁ, তো এখানে আসলে বলা হয়েছে, এটা তো ঠিকভাবে কোশ্চেনটা লেখে নাই, যে এ এবং বি কে সলভ করলে যাতে আবার আমি পি পাই সেটা নিশ্চিত করতে হবে, বুঝছি? এ আর বি কে সলভ করলে মানে এ আর বি কে যে কোনো দুইটা ফোর্স ধরে তাদের লব্ধি বের করলে যাতে আমি পি পাই, এমন ভাবে হচ্ছে ম্যাথটা হবে। তো সেটার জন্য আমাদের ওই যে ত্রিভুজ সূত্রটা আছে, ত্রিভুজ সূত্রটা ওই যে, হ্যাঁ, ত্রিভুজের সাইন সূত্র, ওইটা প্রয়োগ করবো। তাহলে কিরকম ছিল এটার অনুসিদ্ধান্তটা? এ ডিভাইডেড বাই সাইন 45, বি ডিভাইডেড বাই সাইন 15, আর পি ডিভাইডেড বাই সাইন 60। শেষ। এখান থেকে এ সমান বলা যাবে হচ্ছে সাইন 45 ডিভাইডেড বাই সাইন 60 ইন্টু পি, আর বি সমান বলা যাবে, অ্যান্ড বি ইকুয়ালস টু হবে সাইন 15 ডিভাইডেড বাই সাইন 60 ইকুয়ালস টু ইন্টু পি। শেষ, এইটুকু। এখানে এটার মান বাইর করো তুমি, এটার মান বাইর করলে হবে হচ্ছে কত, √6/3 ইন্টু পি, আর এইখানে মান বের করলে হবে এটা তো পিকুলিয়ার মান, √6 প্লাস মাইনাস প্লাস 2 ইন্টু 6 ইন্টু পি। বুঝতে পারছি? এটা হইতেছে এ এবং বি বাইর হইল। আচ্ছা, এইটা গেল হইতেছে 2 2 এর 1। তারপরের অঙ্কটা মনে হয় একটু কঠিন আছে, দেখি পারি নাকি। তারপরের অঙ্কে বলছে 2c, 2c সমান হচ্ছে দিছে, মানে 2 এর সিতে বলছে এ বিন্দুতে ক্রিয়াশীল পি এবং কিউ বলদয় এ বি ডিসি সামান্তরিকের এ বি আর এসি বাহু দ্বারা, মানে এ বিন্দুর উপরে কাজ করতেছে, তাই তো? তাহলে এটা ধরলাম আমরা এ, আর এইদিকে বি কাজ করতেছে, এদের লব্ধি এইখানে কোথাও, এখানে কোথাও হবে। এখন বলা হইলো যে পি সমান হচ্ছে 60, এটা কাজ করতেছিল পি সমান, এটা হইতেছে 60, এটা এ, এটা বি, এটা সি, আর আর কি দিছে, এ বি সমান 4, এটা সমান আবার 4 মিটার, 60 নিউটন এবং 4 মিটার। আর হচ্ছে এ বি, ধরলাম এটা হচ্ছে ডি, যেহেতু এ বি সি ডি দিছে। এসি এর ব্যাপারে বলা আছে এসি সমান 3 মিটার, এটার কত ফোর্স সেটা বলে নাই, আর মধ্যবর্তী কোণ দেওয়া আছে 60 ডিগ্রি। আচ্ছা, এখন বলছে পি এবং কিউ লব্ধির মান হতে প্রাপ্ত সামান্তরিক এডি কর্ণের দৈর্ঘ্য বের করতে কইছে।
আচ্ছা, এটা আসলে আমারই কঠিন কিছু না, অনুপাত দিয়ে করলেই হবে। সেটা কিরকম? বাহুর অনুপাত দিয়ে করব। এডি এটা, তাই না? তাইলে আচ্ছা, এমনিতে তো সামান্তরিক, যেহেতু এটা এটা যেহেতু 3 মিটার বলছে, এটা 4 মিটার বলছে, তাহলে এডি এর কত মিটার হবে এটা তো আমরা বের করতেই পারি। এডি সমান হবে হচ্ছে √3² প্লাস 4² প্লাস 2 × 3 × 4 × cos 60। ব্যাস, এখান থেকে এডি সমান কত বের হয় বলো? খুব সম্ভবত √37 নাকি cos 60। হ্যাঁ, হ্যাঁ, √37। √37, হ্যাঁ, 25 আর 12, √37 আসতেছে। আচ্ছা, এটা পাইলাম এবি। এখন দেখো যে এটা হইতেছে বাহুর দৈর্ঘ্য পাইছি আমরা √37। এখন এইখানে যে জিনিসটা খেয়াল করতে হবে, যে বাহুর দৈর্ঘ্য এবং এই বলগুলার মান যে আসলে সমানুপাতে কাজ করে, এই হিসাবটা বললেই হবে। তাহলে আমি যদি এডি ডিভাইডেড বাই এডি বাহুর দৈর্ঘ্য নেই, লেন্থ অফ এডি এমনি লিখি, আর এখানে যদি আমি লিখি এবি বরাবর যে ফোর্স আছে এবং লেন্থ অফ এবি, এটা আসলে সমান হবে। তাহলে এমনি বলে দিলেই এডি এর আমাদের ফোর্সটা বের করতে বলছে, তাহলে এডি সমান হবে এবি এর মান। এবি এর মান হইতেছে কত? 60 নিউটনস। আর ওই বরাবর কি জানি আছে, লেন্থ হচ্ছে 4 মিটার্স, এবং লেন্থ অফ এডি আমরা এইমাত্র বের করলাম √37 মিটার্স। তাহলে এখান থেকে আসে কত? 15। এটা কোনো সূত্র না, এটা হইতেছে একটা ত্রিভুজের মধ্যে বল এবং বাহুগুলার মাপ আসলে সমানুপাতে ক্রিয়া করে, এই আর কিছু না। আচ্ছা, এটার সূত্রটা লামির উপপাদ্যে 8.2 এ আছে, পাবো আসলে মূলত। হ্যাঁ, ওইখানে বলা হয় যে কোন একটা ত্রিভুজের মধ্যে, ত্রিভুজ বা সামান্তরিক যেটাই বলো, কোন একটা ত্রিভুজের ক্ষেত্রে যে এ বরাবর যদি এ বল কাজ করে এবং বাহুর দৈর্ঘ্য যদি হয় এ, এ বরাবর যদি বি ফোর্স কাজ করে এবং বাহুর দৈর্ঘ্য যদি হয় বি, এদিক বরাবর সি ফোর্স কাজ করতেছে, বাহুর দৈর্ঘ্য যদি হয় সি, তাহলে আমরা বলতে পারবো এ ডিভাইডেড বাই এ ইকুয়ালস টু হবে বি ডিভাইডেড বাই বি। এটা হচ্ছে লামির উপপাদ্যের বিপরীত উপপাদ্য, অথবা লামির উপপাদ্যের হচ্ছে কি জানি এটা, অনুসিদ্ধান্ত টাইপের কিছু একটা। হ্যাঁ, এরকম যে বাহুর দৈর্ঘ্য এবং বলের মান সমান হয় আর কি। ওটা 8.2 এ আছে এই থিওরিটা, এই জন্য পড়াই নেই, এই জন্য বলি নাই। আর এটা একটা জায়গাতেই লাগতেছে, আর কোথাও লাগে নাই। এর মানে তো বোঝা কথা যে এটা যদি এটা হচ্ছে লামির উপপাদ্যর এর মানে অনুসিদ্ধান্ত আছে একটা, সেই অনুসিদ্ধান্ততে বলা হয় যে একটা ত্রিভুজের মধ্যে একটা ফোর্স এ কাজ করতেছে, একটা স্মল, আর তার বাহুর দৈর্ঘ্য যদি স্মল এ হয়, অন্য আর একটা ত্রিভুজে যদি ক্যাপিটাল বি ফোর্স কাজ করে এবং স্মল বি যদি তার বাহুর দৈর্ঘ্য হয়, এবং অনুরূপভাবে সি এবং সি এর আবার কি লিখছি, এটা বি লিখে রাখছি, যদি সি সি এরকম ভাবে কাজ করে, সি এবং স্মল সি, তাহলে ওই ফোর্সের ভ্যালু এবং বাহুর দৈর্ঘ্যের অনুপাতগুলোকে সমান বলা যায়। এই ওইটাই করছি। এটা হচ্ছে এডি মানে ফোর্স, আর হচ্ছে লেন্থ অফ এডি মানে ওই এডি বাহুর দৈর্ঘ্য এবি, এবং লেন্থ অফ এবি। এটা তো এখানে আছে, সামান্তরিক আছে, কিন্তু এটা যে আসলে দিন শেষে ত্রিভুজই তৈরি করে এটা তো তুমিও জানো আমিও জানি। এটা সরাই এনে এখানে দিয়ে দিলে ত্রিভুজ হয়ে গেল, বুঝছি? ওই অনুযায়ী লিখছি। বুঝতে পারলাম? তাহলে এটা হবে 15 √37 মিটার্স, 15 নিউটনস। বুঝতে পারলাম? বুঝছি। কথা বলো। ভেরি গুড। আচ্ছা, এর পরের অঙ্কটা একটু ক্রিটিক্যাল আছে, কপাল ভালো থাকলে মিলাইতে পারবো, না এটা মিলবে না। আচ্ছা, এখানে আমাদের একটা হচ্ছে পি কিউ দুইটা ফোর্স আছে, তাদের অন্তর্গত কোণকে 1/3 বিভক্ত করছে, ভালো কথা করছে। আর হচ্ছে দেখাইতে হবে বল দ্বারা অন্তর্গত পরিমাপের মান, মানে আলফা, মধ্যবর্তী কোণ যেটা আলফা হয় সেটা হচ্ছে 3 cos−1 p/2q। আর হইতেছে লব্ধির মান হচ্ছে p²-q²/q। এটা কেমনে করে? এটার জন্য আমরা চিত্রটা আঁকি। আচ্ছা, আমি যে অঙ্কগুলো করতেছি না, এগুলো কিন্তু আমার মুখস্থ, বুঝছো? এটা কিন্তু এমন না যে আমি জানি কার পরে কি করতে হবে, কিংবা এখানে কোনো নিনজা টেকনিক আছে। এবার মুখস্থ আছে বলে করতে পারতেছি, নাহলে কিন্তু জীবনে করতে পারতাম না। না, আমার ক্যামেরা তো অফ করাই।
আমি তো স্ক্রিন দেখতেছি, আমি ফুল স্ক্রিন করলে অন্য কোনো কন্ট্রোলস কিছু দেখা যায় না, শুধু এটাই দেখা যায় যে এখানে পার্টিসিপেন্ট একজন আছে না দুইজন আছে। আচ্ছা, এখানে ছিল হচ্ছে কি জানি, এটা হচ্ছে রেজাল্ট্যান্ট ধরলাম, এটা হচ্ছে আমাদের রেজাল্ট্যান্ট আর কাজ করতেছে। আর এখন হচ্ছে আমরা কি করব, যে কোনো বিন্দুতে এমনি এমনি আছে, হ্যাঁ। এখন কথা হইতেছে যে আমরা যেটা বের করছি এইমাত্র, যে বলছে যে তাদের অন্তর্গত কোণকে এক তৃতীয়াংশে বিভক্ত করে, তাই যে লব্ধিটা আছে সেই লব্ধিটার মধ্যে এখন এইটাকে ধরলাম পি এবং এটাকে ধরলাম কিউ। এখন লব্ধি কাজ করবে এদের মধ্যবর্তী অঞ্চলে, ভালো কথা। এখন এই লব্ধিটা করছে কি, অন্তর্গত কোণকে তিন ভাগে ভাগ করছে, তাহলে এইটুকু এক ভাগ, দুই ভাগ, তিন ভাগ, তাই তো, মানে এক, এইটুকু এক ভাগ, দুই ভাগ, তারপরে তিন ভাগ। এখন আমাকে বুদ্ধি করে বলো তো যে এটা কি আসলে যে লব্ধিটা সেটা পি এর দিকে হেলে থাকবে নাকি কিউ এর দিকে হেলে থাকবে? তাহলে পি বড় আছে, দেওয়া আছে কোশ্চেনে যে পি বড়, তাহলে পি এর দিকে হেলায় দেই আমরা। এবং তাহলে পি এর থেকে সে হচ্ছে এক তৃতীয়াংশ উপরে থাকবে, টোটাল যে পদার্থগুলো আছে তার তিন ভাগের এক ভাগ পরিমাণ পি এর দিকে হেলানো থাকবে, তাই তো। তাহলে মধ্যবর্তী কোণকে যদি আমি ধরে নেই হচ্ছে, ধরলাম মধ্যবর্তী কোণ হচ্ছে গামা, তাহলে গামা সমান ধরলাম আমি 3 আলফা, ঠিক আছে। তাহলে এই কোণটা কত বলা যায় বলো তো? মধ্যবর্তী কোণ পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ আমি ধরলাম গামা, গামা সমান আমি আবার বলতেছি 3 আলফা ধরলাম। তাহলে এই মধ্যবর্তী কোণটাকে আমি কত বলতে পারি? এটা হবে এক তৃতীয়াংশ, হ্যাঁ, গামা এর তিন ভাগের এক ভাগ, মানে আলফা শুধুমাত্র। এটা যদি আলফা হয় তাহলে এইটুকুকে কত বলা যাবে? 2 আলফা। এবং এতে তিনজনকে যোগ করলে কত হবে? 3 আলফা উইচ ইজ গামা। তো মধ্যবর্তী কোণ পেয়ে গেলাম। আচ্ছা, এখন একটা কাজ করো, এটা ছিল আমাদের রেজাল্ট্যান্ট ফোর্স আর, তাই না? এটা হচ্ছে আমাদের রেজাল্ট্যান্ট ফোর্স আর। এখন আর বরাবর, আর এর অনুভূমিক বরাবর, তাহলে মানে আর বরাবর হচ্ছে বাকি সবার ইয়া, ধরো কি বলে এটার নাম, কি জানি কয়, উপাংশ নাও আর কি, আর বরাবর আর এর দিকে, আর এর দিকে উপাংশ নিলে সেটাকে আমরা বলি আর কস 0 ডিগ্রি, তাই না? এটা সমান হচ্ছে পি এবং কিউ এর আর বরাবর উপাংশ। আর বরাবর নিতে বলছে, কিন্তু এমন না যে অনুভূমিক নিতে বলছে, এটা হচ্ছে আর বরাবর উপাংশ নিয়ে, আর বরাবর উপাংশ, আর কস 0, তারপরে সমান কি বলা যায়, পি এর সাথে পি কে আর এর দিকে হেলায় দিলে কত হয়? ভেরি গুড, পি কস আলফা। তারপরে আর এবার কিউ কে হেলায় দাও ওর দিকে, কিউ কস 2 আলফা, ভেরি গুড। আচ্ছা, এখন কি বলবো? এখন এটা এমন থাকুক, পরে দেখতেছি এটারে। এবার একটা কাজ করো যে আমাদের যে আর ছিল, আর এর লম্ব দিকে, আর এর দিক লম্ব দিক কোনটা? এই ডটেড লাইনটা না? হুম, এই ডটেড লাইন বরাবর সবার উপাংশ নিয়ে আসো। তাহলে এই ডটেড লাইন বরাবর আর এর উপাংশ যদি নেই, সেটাকে আমরা কি বলবো? আর কস 90, ভেরি গুড। এবং এটা সমান হবে বাকি সবার ওই দিক বরাবর উপাংশের যোগফল। তাহলে পি এর ওই দিক বরাবর উপাংশ কত হবে দেখো তো? মধ্যবর্তী কোণ পি, এমনিতে পি, তারপরে কস, এদের মধ্যবর্তী কোণ কত? মধ্যবর্তী কোণটা খেয়াল করো তো। ভেরি গুড, 90 প্লাস আলফা। তাহলে পি কস 90 প্লাস আলফা। আচ্ছা, ইকো প্লাস কিউ কত হবে? 90 মাইনাস 2 আলফা। কস তো লিখলামই নাকি রে, কস 90 মাইনাস 2 আলফা। আচ্ছা, এখন এইটাকে একটু সিম্পলিফাই যদি করতে থাকি, তাহলে এটা সমান তো অলরেডি 0 পাওয়া যায় আমরা, তাই না? এটা সমান 0 ইকুয়ালস কত আসে? পি কস আলফা কত? মানে পি কস 90 প্লাস আলফা, এটাকে কি বলা যায়? মাইনাস আসবে না, আসবে না? দ্বিতীয় চতুর্ভাগে, হ্যাঁ, তাহলে মাইনাস পি সাইন আলফা প্লাস কিউ সাইন 2 আলফা, as simple as that। তাহলে এইখান থেকে আমরা ওই যে সাইনটার এখন যদি ভাঙায় লিখি, তাহলে লেখা যায় পি এক পাশে নিয়ে চলে আসলাম, পি সাইন আলফা ইকুয়ালস হবে কিউ ইন্টু 2
সাইন আলফা কজ আলফা, সাইন আলফা গেল গা, তাহলে থাকলো হইতেছে p/2q ইকুয়ালস হচ্ছে কজ আলফা, তাহলে আলফা সমান আমরা পাইলাম কজ ইনভার্স অফ p/2q, তাই না? এখন আমাদের কোশ্চেনে চাইছিল কি, যে মধ্যবর্তী কোণ বের করতে বলছিল, সেটা বলছিল 3 ইন্টু কজ ইনভার্স অফ p/2q। তো আমরা এইটুকু আলফা পাইছি শুধুমাত্র, আর মধ্যবর্তী কোণ ছিল আমাদের 3 আলফা। তো তাহলে আমাদের গামা সমান আমরা পাই গেলাম 3 ইন্টু কজ ইনভার্স অফ, হ্যাঁ এটা হচ্ছে টেস্ট পেপার বের করে দেখতে হবে যে কোন অঙ্ক বেশি বেশি আইছে, সেই অঙ্কগুলা হুবহু মুখস্থ করে ফেলবা। অ্যাডমিশনের জন্য, এইচএসসির জন্য অ্যাডমিশনে স্ট্যাটিক্স থেকে আহামরি কোনো কোশ্চেন আসে না, এরকম প্রমাণ খুব কমই দেয়। প্রমাণ এরকম ঘাড়তারা মার্কা প্রমাণ দিবে হচ্ছে তোমার রুয়েট, ওরা দিবে, আর অন্য কোনো জায়গায় হচ্ছে এই প্রমাণ নিয়ে এত বেশি ঝামেলা করে না। তো সেই কারণে এইচএসসিতে আমাদের টেস্ট পেপার গুলাতে যা আসছে, স্থিতিবিদ্যার যত অঙ্ক আছে শুধুমাত্র ওগুলাই দাগায় দাগায় হচ্ছে দেখবা যে বইয়ের মধ্যে কোনগুলো আসছে, রিপিট হয়েছে, ওগুলা করলেই হবে, এর বাইরে কোনো অঙ্ক করতে হয় না। আর হচ্ছে সময়ের সাথে সাথে এগুলো অভ্যাস হয়ে যাবে আসলে। আমি এটা মুখস্থ করেই বলতেছি, মানে আমি জানি যে এখানে 3 আলফা ধরতে হয়, তারপর মাঝখানেরটার উপরে বাকিগুলার হচ্ছে আমি জানি যে এখানে হচ্ছে বের করার জন্য আমাকে তো আরটাকে সরাইতে হবে, কোথাও কিন্তু আর নাই, তাই না? তো আমি যখন কোণের ভ্যালু বের করতেছি এর ভিতরে কিন্তু আর থাকা যাবে না, তাহলে আর না থাকানোর উপায় কি, এইটার লম্ব বরাবর যদি আমি একটা উপাংশ নিই সেটা তো 0 চলে আসবে, তখন আর থাকবে না, বাকিটা থাকবে কিন্তু আর থাকবে না, তখন আমি 90 ডিগ্রি বরাবর উপাংশটা নিলাম আর এর। বুঝতে পারছি? এই যে আচ্ছা, এটা গেল হচ্ছে মধ্যবর্তী কোণ। এবার লব্ধি এর মান, তাই লব্ধি এর মানের জন্য এখন আমরা দ্বিতীয় সমীকরণ ব্যবহার করছি, তো এখন সিম্পল প্রথম সমীকরণ ব্যবহার করতে হবে, আর আমরা তো এখন আলফা এর ভ্যালু জানি, তাহলে আর ইকুয়ালস টু, এই যে প্রথম সমীকরণ থেকে এখন লিখতেছি আর ইকুয়ালস টু, আর cos থিটা মানে তো cos থিটা মানে 1 যেহেতু, তাহলে আর ইকুয়ালস p cos আলফা। cos আলফা সমান কত আমরা পাইছি, p/2q, তো বসাই দিব p/2q, শেষ। তারপরে আছে এখানে কত আছে, আর একটা 2 cos আলফা, তাহলে এটার জন্য একটু ভাঙাইতে হবে। ভাঙানোর সূত্রটা কোনটা মনে আছে না খেয়ে ফেলছো? 1 প্লাস cos 2 থিটা মানে হচ্ছে 2 cos স্কোয়ার আলফা বাই 2 এরকম হইতো। হ্যাঁ, এটার জন্য 2 cos স্কোয়ার আলফা মাইনাস 1 এরকম হবে। ভেরি গুড। আচ্ছা, তাহলে এখন তো ওইটা আমাদের আবারও ওই জিনিসই আছে, তাহলে পি স্কোয়ার বাই 2q প্লাস কিউব ইন্টু 2 ইন্টু cos স্কোয়ার, তাই না? তো cos স্কোয়ার কত, পি স্কোয়ার ডিভাইডেড বাই 4q স্কোয়ার আর কি মাইনাস 1 হোল স্কোয়ার। এখান থেকে থাকে পি স্কোয়ার বাই কিউ মাইনাস, এটা কাটাকাটি যায়, শুধুমাত্র কত থাকবে, পি স্কোয়ার বাই, অর্থাৎ এখানে তো 2 আছে, পি স্কোয়ার বাই 2q, হ্যাঁ পি স্কোয়ার বাই 2q মাইনাস কিউ, এটা হবে পি স্কোয়ার বাই কিউ মাইনাস কিউ, আর এখান থেকে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ডিভাইডেড বাই কিউ, শেষ। বুঝতে পারলাম? পারবো? না পারলেও কোনো সমস্যা নেই, ঠাডা মুখস্থ করে ফেলাবা। আচ্ছা, মাঝে মাঝে শুনি মাঝে মাঝে শুনি না, এই জন্য তো বলছি আনমিউট করেই রাখো, আর তুমি যখন বের হয়ে যাও তখন তোমার ইয়া হয়, কি বলে, √3q, এটা কি লিখলাম, √3q, হ্যাঁ নাকি পি নাকি কিউ, হ্যাঁ কিউ। হ্যাঁ, তারপরে বলছে ক্রিয়া রেখার সাথে 30 ডিগ্রি, তাহলে এই কোণটা হচ্ছে 30, আর কি দিছে, পরস্পর আলফা কোণে ক্রিয়ারত, মধ্যবর্তী কোণটা বলছে আলফা নাকি, এই কোণটা দিছে আলফা, কোনো কামে লাগবে না যদিও। হুদাই আলফাটা দিছে, দেখো আলফার রেজাল্টের মধ্যে কোথাও আছে, আজব। ও আচ্ছা, তার মানে আলফাকে এলিমিনেট করে আমাকে রেজাল্টটা বের করতে হবে, এই তো দেখছি, আলফাটা হুদা কামে দেয় নাই, আলফা এলিমিনেট করার মাধ্যমে আমাকে রেজাল্ট বের করা লাগবে। বুঝতে পারছি। আচ্ছা, আলফাকে যদি এলিমিনেট করি তাহলে, আচ্ছা এই যে একই আগের মতন করার ট্রাই করি, দেখি। এই কিউ এর মানে এই যে লব্ধিটা পাইছি, লব্ধির অনুভূমিক উপাংশ এবং উলম্ব উপাংশ নাও। লব্ধির অনুভূমিক উপাংশ কত, অনুভূমিক উপাংশ লব্ধির উপরে না,
এক্স অক্ষ ওয়াই অক্ষ সেটা বলছি। আচ্ছা আগেরটাতে একটু লিখে রাখি, এটা হচ্ছে আর এর লম্ব বরাবর, আর এর উলম্ব বরাবর। এখন বলছি এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর। নাও বলো লব্ধি এর উলম্ব আনুভূমিক উপাংশ। থ্রি কিউ কস 30 এক্স অক্ষ বরাবর। আচ্ছা এটা সমান হবে পি এবং কিউ এর অনুভূমিক উপাংশের যোগফলের সমান, তাই না? তাহলে অনুভূমিক উপাংশের যোগফল কোনটা? পি এর কত? পি মানে তো পি, হুদা পি। আর কিউ এর জন্য কিউ কস আলফা। এটা সমান, একটু ভেঙে চুরে লেখা যায়। যদি কিউ কজ আলফা, ওই যে বললাম আমাদের উদ্দেশ্যটা কিন্তু আসলে আলফাকে এলিমিনেট করা, আলফা হুদা কামে দেয় নাই, আলফাকে এলিমিনেট করা। তাহলে কিউ কজ আলফাটাকে আলাদা করে লিখি, কিউ কজ আলফা সমান আমরা লিখতে পারবো √3 কিউ কস 30 মাইনাস পি। এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন। এবার ওয়াই অক্ষ বরাবর নাও, ওয়াই অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর যদি নেই তাহলে √3 কিউ, এটার উলম্ব উপাংশ কত? cos 60, very good, equals p এবং q এর উলম্ব উপাংশ p cos 90 which is 0, তাহলে ওটা লিখলামই না, বাদ। তো লিখি p cos 90, তারপরে q এর জন্য গুড, তাহলে এটা হবে q ইন্টু cos 90 মাইনাস আলফা ইকুয়ালস টু, এখন ওই যে আবারও এলিমিনেট করব কাকে? শুধুমাত্র আলফাকে, তাই না? তাহলে এটাকে লেখা যায় q sin আলফা। তাহলে এখানে লিখলাম q sin আলফা ইকুয়ালস হবে হুদা মাত্র √3 কিউ cos 60, এটা সমান হচ্ছে 2। আচ্ছা এখন তো আলফা ইজিলি এলিমিনেট হয়ে যাবে, যোগ করে ইয়া করে দিলেই হবে, তাই না? তাহলে কিউ স্কোয়ার সমান বলা যায় √3 কিউ cos 30 মাইনাস পি হোল স্কোয়ার প্লাস √3 কিউ cos 60 হোল স্কোয়ার। ঠিক আছে, এটারে যদি এখন বর্গ করো এখান থেকে আসবে 3 কিউ স্কোয়ার cos স্কোয়ার 30 প্লাস পি স্কোয়ার মাইনাস 2√3 কিউ cos 30 ইন্টু পি প্লাস বাকি অংশ 3 কিউ স্কোয়ার cos স্কোয়ার 60। বুঝতে পারলাম? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা, এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা ফেলছি। এটাকে এখন একটু সাজায় গুছায় লিখলে দেখতে পাবো এমন আসবে, কিউ স্কোয়ার ইকুয়ালস টু আসবে, ওই যে স্কোয়ার টার্মস থাকার কারণে ওটা ক্যালকুলেশনগুলো ইজি হয়ে যায়, মাইনাস 2 √3 কাটা যাবে 3 পি কিউ আসবে এখান থেকে 3 পি কিউ, আর হচ্ছে হ্যাঁ। আচ্ছা এখানে দেখো এই যে একটা জিনিস খেয়াল করছো কিনা, যে 3 কিউ স্কোয়ার যে লিখলাম না, এটা কিন্তু হচ্ছে এই যে cos স্কোয়ার 30 আছে, আর এটা হচ্ছে যে cos স্কোয়ার 60। যে কোনো একটাকে আমরা যদি সাইনে রূপান্তর করি তাহলে cos স্কোয়ার 30 sin স্কোয়ার 30 হয়ে যাবে, অথবা cos স্কোয়ার 60 sin স্কোয়ার 60 হয়ে যাবে, বুঝছি? তো তখন শুধুমাত্র 3 কিউ স্কোয়ার এই জিনিসটা অবশিষ্ট থাকে, ওইটাই লিখছি। পি স্কোয়ারের মতো লিখলাম। আর এইটাকে হচ্ছে cos 30 ভাঙাইলে হবে √3/2, √3 এবং √3 মিলে 3 হবে, আর বাই 2 থাকার কারণে 2 আর 2 কাটাকাটি চলে যাবে, থাকবে হইতেছে 3 পি কিউ খালি। এটারে আবার এক পাশে নিয়ে হবে পাওয়া যাবে আমাদের 2 কিউ স্কোয়ার প্লাস পি স্কোয়ার মাইনাস 3 পি কিউ ইকুয়ালস টু 0। এটার উৎপাদকে বিশ্লেষণ করলে তুমি অ্যান্সার পেয়ে যাবে, পরের লাইনে ডিরেক্ট এটা লিখে দিবা তাইলেও হবে, ইকুয়ালস টু 0। সুতরাং হতেছে এটা অথবা এটা। পারবো? বুঝিনি। এই যে এখন আবার শোনা গেল কেন সেটা বলো আমার। আগের বার শুনলাম না কিন্তু এটা শুনলাম ঠিক।
নেট ফোনে না, তোমার নেট অনেক দুর্বল। দুইটি বল সমকোণে ক্রিয়া করলে লব্ধির মান দিছে এরা। বৃহত্তম লব্ধির মান দিছে হচ্ছে, আচ্ছা, সমকোণী ক্রিয়া করলে আর স্কোয়ার ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার জানি। এটা তাহলে এখানে বলা হইতেছে পি কিউ যদি ধরে নেই তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার সমান দেওয়া আছে 2√13। আর বলছে বৃহত্তম লব্ধি। বৃহত্তম লব্ধি আসলে কি পি এবং কিউ এর যোগফল না শুধুমাত্র? তাহলে পি প্লাস কিউ সমান পাইলাম 10। এখন বলছে বল দুইটির লব্ধি 120 ডিগ্রি কোণে ক্রিয়া করলে লব্ধির মান বের করো। তাহলে আর স্কোয়ার ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos 120। এখন এটা সমান বলতে পারি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস পি কিউ, বুঝি কারণ মাইনাস হাফ আসবে, মাইনাস চলে আসবে, আর আর দুই কাটাকাটি। আচ্ছা, এখন পি আর কিউ এর ভ্যালু তো আমরা জানি, পি স্কোয়ার কিউ স্কোয়ার। পি কিউ এইটুকের মান জানি না, এইটুকের মান বের করতে হবে। তাহলে এইটা ব্যবহার করে কিভাবে করা যায় দেখো। পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার সমান লেখা যায় না পি প্লাস কিউ, আচ্ছা এটা তো লব্ধির মান, তাই না? লব্ধির মানের কারণে এটা তো আর স্কোয়ার, স্কোয়ার বসবে। এবার করি তাহলে ওটা হবে কত, 4 আর 13, 4 13 কত হয় 52, তাই না? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইকুয়ালস টু 52 ইকুয়ালস টু পি প্লাস কিউ হোল স্কোয়ার মাইনাস 2pq। বলো ঠিক কি না? তো এটা সমান আবার কত, 100, তাই না? তাহলে 2pq সমান পাচ্ছ তুমি 100 মাইনাস 52, দ্যাট ইজ 48। তাহলে pq সমান আমরা পাইতেছি 24। তাহলে এখানে আসলো কত, ওই একই রকম 52 বিয়োগ 52 না, এটা 52 বিয়োগ 24, দ্যাট ইজ 28। তাহলে আর সমান পাইলাম আমরা 2√7। কেমনে হয় 2√7 পারি? ওই 28-এর উপরে রুট করলে 4 রুট হয় 2000, 7 থেকে যায় গরিবের মতো। আচ্ছা, মাঝে মাঝে যায় মাঝে মাঝে যায় না, এই যে এখন শুনলাম। হ্যাঁ, আচ্ছা, এই জিনিস আপাতত আমার মাথার মধ্যে এইটুকুই কাজ করতেছে। 8.1-এ আরো কিছু আছে, হ্যাঁ 8.1-এ আরো কিছু অঙ্ক আছে, এখানে আছে আরো, স্লাইডের ভিতরে আরো অ্যাড করতে হবে। তো ওগুলো এখন আমি যদি করতে যাই তাহলে আমার মাথা মাথা আউলা যাবে, আমার আর এনার্জি পাইতেছি না। বাকি জিনিসপত্র আমরা পরের দিন শিখবো নি নাকি? ও আচ্ছা, পরের ক্লাস কবে করবা বলো? আজকে আর পড়াবো না, একটু পরের ক্লাস কবে? ওই এখন তো মিউট করে রাখছো, কেমনে শুনবো? পরের ক্লাস কবে? একটা তো থার্সডে আছেই, তাই না? থার্সডেটা তো মনে হয় আসতে পারবো যদি কপালে থাকে আর কি। আর হচ্ছে আম, বুধবারে পড়বো না, হ্যাঁ বুধবারে বিকালে, হ্যাঁ, বুধবার বিকালের সময় করতে পারবো। ওই দিন কি পড়বা, ফিজিক্স আলো নাকি? তোমার কি লাগবে? সেটাই তো, সব তো অর্ধেক অর্ধেক বয়ে রয়েছে। ইয়া করি, ইনভার্স ইকোনমিটা একটু আগায় নিব নি, আর ফিজিক্সও করবো নি একটু একটু, অর্ধেক অর্ধেক করবো নি, 1 ঘন্টা 1 ঘন্টা। আমিও যে বেশিক্ষণ ম্যাথ করতে গেলে ওই যে পারবো না, আমি নিজেই জানি যে এটা আমার এখন পরের ম্যাথগুলো আমার মুখস্থ নাই, মানে পারবো না করতে। তো শুধু শুধু সে ঝামেলা